আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও অফ নভোনেক্স। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর সাদিকা বিনতি নূর। আজকে আমরা ইংলিশের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক এডিটিং সম্পর্কে জানবো। লেকচার ভিডিওর শুরুতে আমরা প্রথমে জানবো এডিটিংটা কী, তারপরে আমরা এডিটিংয়ের একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখব, যে আমাদের এক্সামে কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে এটা একটু দেখব। তারপরে আমরা এডিটিংয়ের যে রুলসগুলো আছে সেগুলো শিখব, এবং ক্লাসের শেষে যে আমরা এডিটিংয়ের একটা এক্সারসাইজ সবাই মিলে সলভ করব। তো লেকচারটা শুরু করা যাক। তো আচ্ছা, এডিটিংটা কি? আমরা সবাই তো লিখে থাকি ইংলিশে, আমাদের প্রতিনিয়তই অনেক কিছু লিখতে হয়, প্যারাগ্রাফ লিখতে হয়, এসেস লিখতে হয়। আবার যারা বড় হয়ে গিয়েছে, যারা পিএইচডি বা মাস্টার্স করছে, ওদের থিসিস লিখতে হয়। তো আবার জাস্ট যে একাডেমিক লেভেলে যে আমাদের লেখার দরকার পড়ে তাও তো না, আমরা অনেক সময় অনেকেই শখ করে রাইটার্সরা বইও লিখে থাকে, কারেক্ট? তো একটা কোনো কিছু পাবলিশ করার আগে, সেটা হোক লেখা বা থিসিস, বা আমরা যখন এক্সামে আমাদের প্যারাগ্রাফ লিখি বা এসেস লিখি, তখন কিন্তু আমরা জাস্ট গো থ্রু করি যে টু ফাইন্ড আউট দ্য মিস্টেকস দ্যাট উই মাস্ট হ্যাভ মেড। তো আমরা কি করি, এটাকে একটা প্রুফ রিডিং বলা যায় না? মানে আমাদের কোনো রিটেন কন্টেন্ট আমাদের লেখা শেষ হলো, তারপর আমরা কি করলাম, জাস্ট এটা একবার পড়ে দেখলাম, পড়ে আমরা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতে ট্রাই করলাম যে আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে। ভুলটা আইডেন্টিফাই করে আমরা কি করি, সেটা ফিক্স করে ফেলি। এই ভুল আইডেন্টিফাই করা অ্যান্ড ফিক্স করা, এই প্রসেসটাই হচ্ছে এডিটিং। তো এখন এডিটিংয়ের কোয়েশ্চেনটা আমাদের কীরকম ধরনের এসে থাকে সচরাচর, এটা আমরা একটু দেখে নিই। তো এডিটিংয়ের কোয়েশ্চেনটা আসে বেসিক্যালি এরকম: আমার কোয়েশ্চেন দেওয়া থাকে, কোয়েশ্চেনের প্রথমে আমার কিছু হিন্টস দেওয়া থাকে যে আমার কী ধরনের মিস্টেক এই প্যাসেজটাতে দেয়া আছে, অ্যান্ড সেই সাথে আমাদের অবশ্যই একটা প্যাসেজও দেওয়া থাকে। এবং মজার ব্যাপার কি, প্যাসেজে মোস্ট কেসেসেই কোন জায়গাটায় ভুল আছে সেটা আইডেন্টিফাই করে দেওয়া থাকে, মানে এরকম আন্ডারলাইন দেওয়া থাকে বা বোল্ড করা থাকে, কোনো একটা ভাবে ইন্ডিকেট করে দেওয়া থাকে। তো আমাদের কাজটা কি হয়, জাস্ট আমরা আমাদের যে হিন্টসগুলো দেওয়া আছে সেটা দেখি, তারপরে যে মিস্টেক লাইন্সগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু পড়ে দেখি, তারপর আমরা আইডেন্টিফাই করতে চেষ্টা করি যে এটা কী ধরনের মিস্টেক, অ্যান্ড আইডেন্টিফাই করার পরে আমরা মিস্টেকটা ফিক্স করে আমাদের অ্যান্সারটা লিখে দিই। সো ম্যাক্সিমাম এক্সামে এভাবেই কোয়েশ্চেন এসে থাকে। তো এখন এই এক্সাম্পলটা আমরা ইনশাল্লাহ ক্লাসের লাস্টে যে সলভ করে ফেলবো একসাথে, যখন আমাদের এডিটিং পড়াটা শেষ হয়ে যাবে। তো আমরা এখন এডিটিংয়ে ফেরত যাই। আচ্ছা, আমরা জানতে পারলাম এডিটিং কি, এডিটিংয়ের কোয়েশ্চেনটা কীরকম থাকে, কারেক্ট? এখন চলো তো আমরা দেখি যে এডিটিংয়ের যে মিস্টেকগুলো, সেগুলো কী টাইপের মিস্টেক হয়ে থাকে। দেখো তো, দেয়ার ক্যান বি কোয়াইট আ ফিউ টাইপস অফ মিস্টেকস ইন রাইটিং। মোস্ট কমন অফ দেম আর fragment, run on, capitalization, preposition, subject verb agreement, homonym, article, tense or inconsistent verb tense, faulty parallelism, irregular verb, missing apostrophe and missing comma. এখন এগুলো হচ্ছে মোস্ট কমন মিস্টেকস, অ্যান্ড আমরা এখন কি করব, এগুলো আমরা আইডেন্টিফাই করব যে এই মিস্টেকগুলো কখন হয়, এবং আমরা এটাও শিখবো যে এটা কীভাবে, মিস্টেক হলে আমরা কিভাবে এটা সলভ করতে পারি। তো চলো আমরা একটা একটা করে সবগুলোই দেখব। প্রথমে আমরা দেখব ফ্র্যাগমেন্ট। আচ্ছা, ফ্র্যাগমেন্ট জিনিসটা কি বলো তো? ফ্র্যাগমেন্টের বাংলা অর্থ হচ্ছে ভগ্নাংশ বা কোনো একটা অংশ তুমি বলতে পারো। এখন বলো তো, একটা সেন্টেন্স কখন পরিপূর্ণ সেন্টেন্স হয়? একটা সেন্টেন্স বা ইংলিশ সেন্টেন্স তখনই পরিপূর্ণ হয় তখনই যখন সেখানে একটা প্রপার সাবজেক্ট থাকবে এবং একটা প্রপার ভার্ব থাকবে। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট অথবা ভার্ব মিসিং থাকে, তাহলে সেই প্রবলেমটাকে আমরা বলে থাকি ফ্র্যাগমেন্ট মিস্টেক। আচ্ছা, এখানে আমরা একটু ডেফিনিশনটা একটু পড়ে নিই যে ফ্র্যাগমেন্ট মিস্টেক occurs when a sentence is lacking a subject or a verb or when it doesn't express the complete thought. আচ্ছা, অনলি যে তোমার সাবজেক্ট আর ভার্ব মিসিং থাকলে যে সেটা ফ্র্যাগমেন্ট মিস্টেক হবে তা না। সামটাইমস একটা সেন্টেন্স তোমার পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে না, তখন সেই প্রবলেমটাও তোমার ফ্র্যাগমেন্ট প্রবলেম হিসেবে আইডেন্টিফাই হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, নাম্বার 1, রাইটিং নোটস ইন ক্লাস। এই সেন্টেন্সটাতে কি আছে বলো তো? একটা ভার্ব আছে, কিন্তু কোনো সাবজেক্ট কি আছে? কোনো সাবজেক্ট কি আছে? না, নেই। এখানে ভার্ব আছে কিন্তু সাবজেক্টটা মিসিং। দ্যাট মিনস কি, এটা একটা ফ্র্যাগমেন্ট মিস্টেক। নাম্বার 2 এক্সাম্পল, ওয়েন দ্য রেইন স্টপড।
আচ্ছা, দিস সিমস লাইক এ প্রপার সেন্টেন্স, রাইট? এখানে একটা সাবজেক্ট আছে উইচ ইজ দ্য রেইন অ্যান্ড দেয়ার্স অলসো আ ভার্ব উইচ ইজ স্টপড। তো ইট মাস্ট বি এ প্রপার সেন্টেন্স, রাইট? বাট ইটস নট। কেন বলো তো? বিকজ এটা আমার একটা প্রপার থট প্রকাশ করছে না। এখন আমি কিভাবে বুঝলাম যে এটা আমার প্রপার থট প্রকাশ করছে না? ইটস বিকজ দেয়ার ইজ এ ডিপেন্ডেন্ট ওয়ার্ড হিয়ার উইচ ইজ ওয়েন। এখন ডিপেন্ডেন্ট ওয়ার্ড কি, বা এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব অ্যান্ড কিভাবে এটা সলভ করব, এটা আমরা এক্সাম্পলে যে আমরা দেখে ফেলবো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা একটু চলো দেখি যে ফ্র্যাগমেন্ট মিস্টেক কয়টা ওয়েতে আমরা সলভ করতে পারি বা ফিক্স করতে পারি। তো দেয়ার আর আ ফিউ ওয়েজ। এখন তুমি যেটা সুইটেবল মনে করো সেটা ইউজ করতে পারো। যেমন আমি এখানে যেটা দেখি সেটা হচ্ছে হাউ টু ফিক্স ইট, দেয়ার 3 ওয়েজ। ওকে, অ্যাটাচ দি সেন্টেন্স টু দি প্রিভিয়াস অর নেক্সট সেন্টেন্স। এটার মানে কি, তোমার যে তোমার কোয়েশ্চেনে যে আইডেন্টিফাই করা থাকবে মিস্টেকটা, তোমার যদি এটা মনে হয় যাচ্ছে এটা একটা ফ্র্যাগমেন্ট মিস্টেক, তুমি কি করবে, এটাকে চেষ্টা করবে এর আগের সেন্টেন্স বা পরের সেন্টেন্সটার সাথে অ্যাড করে দিতে। নাম্বার বি কি হতে পারে, এটাও একটা ফিক্স হতে পারে, সেটা হচ্ছে অ্যাড সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব উইচ আর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা সবাই জানি অক্সিলিয়ারি ভার্বস কি কি, এগুলো অ্যাড করে আমরা ফিক্স করে ফেলতে পারি। অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাডিং সাবজেক্ট অ্যান্ড চেঞ্জিং দ্য ভার্ব অর অ্যাডিং আ ভার্ব। ওকে, চলো আমরা দেখলাম যে এবার কি কি ওয়েতে আমরা ফিক্স করতে পারি। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি এবং সেই সাথে আমরা ফিক্স করতেও ট্রাই করি। চলো, তো আমরা আমাদের প্রথম এক্সাম্পলে চলে যাই। তো আমাকে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যেখানে লেখা আছে আই গট পেইড ইয়েস্টারডে, আফটার আই গট মাই পেমেন্ট আই ট্রিটেড মাই সেলফ টু আ নাইস ডিনার। এখন দেখো তো এখানে আন্ডারলাইন করা আছে যে লাইনটা, সেটা কি আফটার আই গট মাই পেমেন্ট। এটার মানে কি, আমি যখন আমার পেমেন্টটা পেলাম তারপর। এটা কি আমার মনের পরিপূর্ণ ভাব প্রকাশ করছে বলো তো? করতে পারছে না, রাইট? বিকজ আমার মনে একটা কোয়েশ্চেন থেকে যাচ্ছে যে আচ্ছা আমি আমার পেমেন্টটা পেলাম, তারপরে আমি কি করলাম? তো এই সেন্টেন্সে যেহেতু পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে না, অবশ্যই সেটা ফ্র্যাগমেন্ট মিস্টেক। এবং এটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি এটা আমরা দেখব, কিন্তু তার আগে আমরা সেকেন্ড যে সেন্টেন্সটি এটা একটু পড়ে ফেলি, বিকজ দিজ আর কাইন্ড অফ রিলেটেড অ্যান্ড আমি এটা দিয়ে তোমাদেরকে ডিপেন্ডেন্ট ওয়ার্ড কি এটা একটু বোঝাতে ট্রাই করব। নাম্বার 2, আই ওয়ন্ট লিভ দ্য হাউস আনটিল আই হিয়ার ফ্রম ইউ, আই নিড ইউর অপিনিয়ন। মানে কি, আমি বাসা ছেড়ে যাব না যতক্ষণ না আমি তোমার থেকে শুনছি, বিকজ আমার তোমার মতামত দরকার। এখন দেখো এখানে যে আন্ডারলাইন সেন্টেন্সটা আছে সেটা কি, আনটিল আই হিয়ার ফ্রম ইউ। এটা কি, এটার মানে কি বলো তো? যতক্ষণ পর্যন্ত না আমি তোমার কথা শুনছি। কিন্তু একটা কোয়েশ্চেন রয়ে যায় না যে মানে এটার কনটেক্সটটা কি, আমরা যেরকম বলে থাকি এখন যে কনটেক্সট কি। তো এটা একটা কোয়েশ্চেন রয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ করছে না। সো এটা একটা ফ্র্যাগমেন্ট মিস্টেক। এখন এটা হচ্ছে গিয়ে ফ্র্যাগমেন্ট মিস্টেক, বাট আমি কিভাবে বুঝলাম পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে না? অ্যান্ড আমি এটা কিভাবে বুঝলাম যে পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে না? এটার একটা ইন্ডিকেটর হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ড। ডিপেন্ডেন্ট ওয়ার্ড এই প্রথম সেন্টেন্সে হচ্ছে আফটার অ্যান্ড সেকেন্ড সেন্টেন্সে হচ্ছে আনটিল। আচ্ছা, এখন আমরা দেখি যে ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা কি। ডিপেন্ডেন্ট ওয়ার্ডস আর আফটার, অলদো, if, in order that, whenever, since, because, even though, so that, etc. এগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ার্ড। ডিপেন্ডেন্ট ওয়ার্ড যুক্ত কোনো একটা সেন্টেন্স বা সেন্টেন্সের অংশকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট মানে কি বলতো? নির্ভরশীল। এখন ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি বলতো? নির্ভরশীল একটা বাক্যাংশ। নির্ভরশীল বাক্যাংশ মানে কি, এটা অবশ্যই অন্য অন্য একটা বাক্যের উপর অবশ্যই নির্ভর করবে। যেমন আমি যদি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, সেটা হচ্ছে আমি খুবই বেসিক একটা লাইন লিখি, ঠিক আছে, যে ইফ ইউ কাম আই উইল গো। সরি, it got deleted. ওকে, সো এখানে দেখো তো, ইফ ইউ কাম আই উইল গো। ইফ এখানে একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড, কারেক্ট? উই লার্নড ইট ফ্রম হিয়ার। উই লার্নড ইট ফ্রম হিয়ার যে ইফ একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড। এখন ইফ যেহেতু একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড যে ভগ্নাংশের সাথে, সরি, সেন্টেন্সের অংশের সাথে যুক্ত, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো তাহলে আমি যাব।
তাহলে এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অ্যান্ড এর পরের যে অংশটা থাকে সেটা হচ্ছে মেইন ক্লজ। এটাকে আমরা মেইন ক্লজ বলে থাকি। কেন এটা মেইন ক্লজ বলো তো? বিকজ আই উইল গো, আমি যাব। ঠিক আছে, দিস ইজ অ্যান ওকে ওকে সেন্টেন্স। ইট কাইন্ড অফ ইট ডাজেন্ট রেজ এনি কোয়েশ্চেন ইন ইউর মাইন্ড যে ওয়াই অর কেন, বিকজ এখানে এই পোর্শনটা ইন ইটসেলফ ইজ এ প্রপার সেন্টেন্স। কিন্তু এই অংশটা দেখো, ইফ ইউ কাম, যদি তুমি আসো, এখানে একটা যদি থেকে যায় না বলো? যদি তুমি আসো তাহলে কি? এজন্য এটা কি, এটা পরিপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে না। এজন্য এই ডিপেন্ডেন্ট ক্লজটাকে মানে ফার্দার ডিসক্রাইব করার জন্য আমাদের একটা মেইন ক্লজ অলওয়েজ দরকার পড়ে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম বলো তো? যদি আমি একটু সামারাইজ করতে চেষ্টা করি, যে ডিপেন্ডেন্ট ওয়ার্ড যুক্ত কোনো সেন্টেন্স অবশ্যই একা বসতে পারে না, এটার জন্য অন্য একটা সেন্টেন্সেরও দরকার পড়ে। ঠিক আছে, আরেকটা ভাষায় যদি আমি বলতে চাই, ডিপেন্ডেন্ট কোনো সেন্টেন্সে যদি ডিপেন্ডেন্ট ওয়ার্ড থাকে, সেই সেন্টেন্সের অবশ্যই দুইটা অংশ থাকবে। দুইটা অংশের একটা অংশ হবে ডিপেন্ডেন্ট ক্লজ, আরেকটা যে অংশ থাকবে সেটা হচ্ছে মেইন ক্লজ। আমরা কিভাবে বুঝবো কোনটা মেইন ক্লজ? মেইন ক্লজের সাথে ডিপেন্ডেন্ট কোনো ওয়ার্ড থাকবে না, অ্যান্ড এটা নিজে একটা পরিপূর্ণ সেন্টেন্স হবে। এটাকে ফার্দার প্রকাশ করার জন্য অন্য কোনো সেন্টেন্সের প্রয়োজন পড়বে না। কিন্তু আর ডিপেন্ডেন্ট পার্ট কোনটা হবে? যেটাতে ডিপেন্ডেন্ট ওয়ার্ড থাকবে অবভিয়াসলি, অ্যান্ড যেটা নিজে নিজে মনের ভাব প্রকাশ করতে পারবে না, এটার জন্য আরেকটা সেন্টেন্স দরকার পড়বে। ওকে, আই হোপ তোমরা একটু ক্লিয়ার হয়েছো যে ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা কী অ্যান্ড কেন এটা ইউজ করা হয়। আচ্ছা, তাহলে আমরা এখন দেখব যে কিভাবে আমরা এটা সলভ করতে পারি। আচ্ছা, আফটার আই গট মাই পেমেন্ট, এই পোর্শনটা হচ্ছে আমার প্রবলেম, রাইট? এখন এটাকে আমি সলভ করতে চাইলে আমি এখানে এ নাম্বার যে ফিক্স ছিল, যেটা আমার কি ছিল বলো তো? অ্যাটাচিং দ্য সেন্টেন্স টু দি প্রিভিয়াস অর নেক্সট সেন্টেন্স, এটাকে আমরা ইউজ করে এটা সলভ করেছি। কিভাবে করলাম দেখো তো? জাস্ট আফটার আই গট মাই পেমেন্ট আই ট্রিটেড মাইসেলফ টু আ নাইস ডিনার, জাস্ট কমা দিয়ে আমি এটাকে পরের সেন্টেন্সের সাথে যুক্ত করে দিয়েছি, অ্যান্ড দ্যাটস ইট, ইটস ফিক্সড। নাম্বার 2, আই ওয়ন্ট লিভ দ্য হাউস আনটিল আই হিয়ার ফ্রম ইউ, আই নিড ইউর অপিনিয়ন। এখন আনটিল যুক্ত এই পার্টটা, এটা ছিল আমাদের প্রবলেম পার্ট। তাহলে এটাকে আমি সলভ করার জন্য আই অ্যাগেন ইউজ নাম্বার এ, অ্যান্ড আই অ্যাটাচড ইট টু দি প্রিভিয়াস সেন্টেন্স, আই ওয়ন্ট লিভ দ্য হাউস আনটিল আই হিয়ার ফ্রম ইউ। এখন তোমরা বলতে পারো যে আচ্ছা, আমি হচ্ছে গিয়ে প্রথম লাইনটা যখন লিখলাম তখন আমি মাঝে এখানে একটা কমা ইউজ করেছি, কিন্তু আমি যখন এই সেকেন্ড সেন্টেন্সটা সলভ করলাম, এখানে কিন্তু আনটিলের আগে আমি কোনো কমা ইউজ করিনি, বা এই সেন্টেন্সটা আমি কমা ইউজ করিনি। এটা কেন? এখন এটার জন্য আমাদেরকে এই পোর্শনটা একটু দেখতে হবে। সেটা হচ্ছে, ইফ দ্য ডিপেন্ডেন্ট ওয়ার্ড ইজ ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্স উই ডু নট হ্যাভ টু ইউজ আ কমা। ওকে, তার মানে ধরো আমি ডিপেন্ডেন্ট ওয়ার্ড যুক্ত একটা সেন্টেন্সকে আমি সলভ করলাম, সলভ করার পর আমার সেন্টেন্সটা দেখতে হবে। যদি আমার ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা সেন্টেন্সের শুরুতে পড়ে, তাহলে আমার প্রথম যে পার্টটা আমার ডিপেন্ডেন্ট ক্লজ, এটার পর আমার একটা কমা ইউজ করতে হবে। কিন্তু আমি ধরো সলভ করলাম, সলভ করার পরে দেখলাম কি যে আমার ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা সেন্টেন্সের মাঝখানে পড়ে যাচ্ছে, তাহলে সেই সেন্টেন্সে আমার কমা ইউজ করার দরকার নেই। ওকে, আই হোপ এই পোর্শনটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আমরা নেক্সট এক্সাম্পলের দিকে যাই। হ্যাঁ, নাম্বার 3, Ellen walked all over the neighborhood yesterday trying to find her dog Bo. Several people claimed they had seen them only hours before. আচ্ছা, এটার মিস্টেক পোর্শনটা হচ্ছে ট্রাইং টু ফাইন্ড হার ডগ বো। এটা কেন, এটা আমি কিভাবে বুঝলাম ফ্র্যাগমেন্ট বলো তো? ট্রাইং টু ফাইন্ড হার ডগ বো, দিস ইজ দ্য ভার্ব হিয়ার। কিন্তু এখানে কি কোনো সাবজেক্ট আছে বলো তো? সাবজেক্ট কিন্তু নেই, এখানে অনলি একটা ভার্ব আছে, অ্যান্ড দ্য রেস্ট অফ ইট ইজ এক্সটেনশন। তো ভার্ব যেহেতু নেই, এটা অবভিয়াসলি একটা ইনকমপ্লিট সেন্টেন্স, দ্যাট মিনস এটা একটা ফ্র্যাগমেন্ট প্রবলেম। তাহলে এটাকে আমি সলভ কীভাবে করতে পারি? ওই যে আমার 3টা ওয়ে ছিল, 3টা ওয়ে আমরা চলো একটু অ্যাপ্লাই করি। প্রথম যে নাম্বার এ আমি অ্যাপ্লাই করেছি, নাম্বার এ কী ছিল? আগের অথবা পরের সেন্টেন্সের সাথে যুক্ত করে দাও। দেখো, আমি তোমাদেরকে এখানে ট্রাই করব যে একটা এক্সাম্পলকেই মাল্টিপল ওয়েজে সলভ করে দেওয়ার, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে কোনটা সলভ করতে হয়। তোমাদের যেটা ইচ্ছা বা তোমাদের পরে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, যেই ফিক্সটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, তোমরা সেটাই ইউজ করতে পারো। এখন আমি নাম্বার এটা ইউজ করার পর কি দাঁড়ালো আমার সেন্টেন্সে দেখো তো? ট্রাইং টু ফাইন্ড হার ডগ বো, এই সেন্টেন্সটাকে আমি জাস্ট আগের সেন্টেন্সটার সাথে যুক্ত করে দিয়েছি। কিভাবে? তাহলে আমার সেন্টেন্সটা দাঁড়ালো যে এলেন ওয়াকড অল ওভার দ্য নেইবারহুড ইয়েস্টারডে ট্রাইং টু ফাইন্ড হার ডগ বো। এটা কি এখন আর প্রবলেমেটিক মনে হচ্ছে? অবশ্যই না, বিকজ দেখো এই পোর্শনটার সাথে
আমার সাবজেক্ট আছে অ্যান্ড ইট ইট এটা একটা পরিপূর্ণ থটটা তোমার প্রকাশ করতে পারছে, কারেক্ট? এখন চলো আমরা আরেকটা ফিক্স দেখি। নাম্বার বি আমাদের কি ছিল? নাম্বার বি ছিল অ্যাডিং আ সাবজেক্ট অ্যান্ড অক্সিলারি ভার্ব। চলো তো চেষ্টা করি। দেখো আমার প্রবলেম পার্টটা ছিল এটা, ঠিক না? তাহলে আমি কি করলাম, আমি ভাবলাম যাচ্ছে এটা আমি কিভাবে সলভ করবো, আমি এটাকে একটা সাবজেক্ট আর একটা অক্সিলারি ভার্ব যুক্ত করে ট্রাই করে তো সলভ করা যায় নাকি। ঠিক আছে, এলেন কি একজন ওমেন অবভিয়াসলি, তো তার প্রোনাউন কি হবে? শি। তো এটাকে আমি সাবজেক্ট হিসেবে বসিয়ে দিলাম যে শি, অ্যান্ড একটা অক্সিলারি ভার্ব হিসেবে আমি ওয়াজ লাগিয়ে দিলাম, শি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড হার ডগ বো। তাহলেও কি হয়ে গেল না বলো? এটা কি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করে ফেললো না? কোনো প্রবলেমই রইল না, ঠিক না? তাহলে তুমি চাইলে এইভাবেও সলভ করতে পারো। আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই, সেটা হচ্ছে উই ওয়ার ওয়াচিং আ মুভি নট এক্সপেক্টিং এনিথিং স্পেশাল। অ্যাগেন এই পার্টটাতে কি কোনো, এই পার্টটা আমার প্রবলেম্যাটিক বিকজ ইটস আন্ডারলাইন্ড। এখানে কি কোনো সাবজেক্ট আছে বলো তো? দের ইজ আ ভার্ব হিয়ার বাট দের ইজ নো সাবজেক্ট। দ্যাট মিনস কি? এটা ফ্র্যাগমেন্ট প্রবলেম। ফ্র্যাগমেন্ট প্রবলেম হলে আমি এটাকে চলো সলভ করতে ট্রাই করি। হিয়ার আই অ্যাপ্লাইড দি নাম্বার বি ফিক্স। এটা কি ছিল বলো তো? আমার সাবজেক্ট অ্যান্ড অক্সিলারি ভার্ব অ্যাড করা, রাইট? তাহলে আমি এখানে কি ইউজ করতে পারি বলো তো? নট এক্সপেক্টিং এনিথিং স্পেশাল। এখানে আমি জাস্ট উই লাগিয়ে দিলাম অ্যান্ড ওয়ার লাগিয়ে দিলাম অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। ওকে, তাহলে আমার লাইনটা কি দাঁড়ালো? উই ওয়ার নট এক্সপেক্টিং এনিথিং স্পেশাল। তাহলে হয়ে গেল না বলো ফিক্স? যে আমার সাবজেক্টটা অ্যাড হলো, আমার একটা সাবজেক্টও আছে, প্রপার ভার্বও আছে, ডান। অ্যান্ড এটা মনের একটা পরিপূর্ণ ভাবও প্রকাশ করছে। আশা করি তোমরা বুঝতে পারছো। লেটস সি সাম মোর এক্সাম্পলস। ফ্র্যাগমেন্ট প্রবলেমটা অ্যাকচুয়ালি ইটস কাইন্ড অফ শুরুর দিকে এটা একটু কনফিউজিং লাগে, এর জন্য আমি তোমাদেরকে চেষ্টা করেছি অনেকগুলো এক্সাম্পল দিয়ে বোঝানোর। আচ্ছা, নাম্বার 5 দেখি। ইট বিং দ্য ডে বিফোর আর ওয়েডিং, before our wedding anniversary, I knew my wife would be surprised getting a dozen of balloons. আচ্ছা, প্রবলেম পার্ট হচ্ছে এটা। দেখো এখানে কি বলেছে, এই 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 লাইনটার মানে কি, যে মানেটা এরকম দাঁড়ায় যে এটা আমাদের ওয়েডিং অ্যানিভার্সারির আগের দিন ছিল, ঠিক আছে? তো আগের দিন ছিল তো কি হয়েছে? ইট কাইন্ড অফ ডাজেন্ট মেক এনি সেন্স অ্যান্ড এটার থটটা ইনকমপ্লিট রয়ে যায়। তো এটাকে এখন আমরা কিভাবে ফিক্স করব? অ্যাগেন আমি এটা পড়লাম অ্যান্ড ভাবলাম যে ওকে, দিস সিমস লাইক এ ফ্র্যাগমেন্ট মিস্টেক, হাউ টু সলভ ইট? জাস্ট উইল ট্রাই টু অ্যাড ইট টু দি প্রিভিয়াস নেক্সট সেন্টেন্স। যেহেতু এখানে আমার প্রিভিয়াস কোনো কোয়েশ্চেন সেন্টেন্স নেই, অবভিয়াসলি উই আর গোয়িং টু ট্রাই টু অ্যাড ইট টু দ্য নেক্সট সেন্টেন্স। তাহলে এটা কি দাঁড়ালো? ইট বিং দ্য ডে বিফোর আর ওয়েডিং অ্যানিভার্সারি, কমা, আই নো মাই ওয়াইফ উড বি সারপ্রাইজ টু গেট আ ডাজন অফ বেলুনস। তো অ্যাগেন এখানে আমরা জাস্ট কমা দিয়ে নেক্সট সেন্টেন্সের সাথে অ্যাড করে দিলাম অ্যান্ড দ্যাটস ইট। নাম্বার 6, বিফোর আ রেস আই ইট স্টার্চি ফুড সাচ অ্যাজ ব্রেড অ্যান্ড স্পেগেটি। এখন বলো তো, সাচ অ্যাজ ব্রেড অ্যান্ড স্পেগেটি, এখানে কি তোমার সাবজেক্ট ওর ভার্ব কিছু আছে? না, কিছুই নেই। দেন আমরা প্রথমে কি ভাববো, যাচ্ছে এটা কি আগের বা পরের সেন্টেন্সের সাথে অ্যাড করে কি ফিক্স করা যায়? ইয়েস, করা যায়। কিভাবে করা যায়? বিফোর আ রেস আই ইট স্টার্চি ফুড সাচ অ্যাজ ব্রেড অ্যান্ড স্পেগেটি। হয়ে গেল না বলো? এটা কি মানে কঠিন কিছু? আমরা এখানে কি করছি, জাস্ট ফুল স্টপটা উঠিয়ে দিয়েছি অ্যান্ড সেন্টেন্সের যে প্রথম লেটারটা ছিল ওইটাকে আমরা স্মল লেটার করে দিয়েছেন, দ্যাটস ইট। আমার পরিপূর্ণ থট প্রকাশ হয়ে গেল। And number 7, let's move on to there. Bob is taking a course in auto mechanics, also one in plumbing. এখন দেখো এখানে বলা হচ্ছে অলসো ওয়ান ইন প্লাম্বিং। এটা খুবই ভেগ একটা সেন্টেন্স, মানে এখানে কি বোঝাচ্ছে বুঝাই যাচ্ছে না। অ্যান্ড অলসো দ্য মেইন ইন্ডিকেটর কি, এখানে সাবজেক্টও নেই, ভার্বও নেই। তাহলে এটা আমরা কিভাবে ফিক্স করব? চলো এটা ফিক্স করতে আমরা লেটস টেক অ্যানাদার রুট। তোমাদের কি মনে আছে ফিক্স নাম্বার সিটা কি ছিল? অ্যাডিং সাবজেক্ট প্লাস চেঞ্জিং দ্য ভার্ব অর অ্যাডিং আ ভার্ব। ওকে, চেঞ্জিং দ্য ভার্ব কি, তোমার একটা ভার্ব দেওয়া থাকবে, ইউ ক্যান চেঞ্জ দি এক্সিস্টিং ভার্ব, অথবা তুমি চাইলে তোমার প্রয়োজন মতো মনের মতো একটা ভার্ব অ্যাড করে নিতে পারো। আচ্ছা, নাম্বার সি ফিক্সটা আমরা চলো দেখে ফেলি কি ছিল। তাহলে এই যে আমার প্রবলেম সেন্টেন্সটা, আমি চাইলাম যে আমি এটা সি দিয়ে ফিক্স করবো, তার মানে আমি এখানে একটা সাবজেক্ট লাগাবো অ্যান্ড আমি একটা ভার্বও লাগাবো। তাহলে আমি এখানে কিভাবে সলভ করলাম দেখো তো। অলসো হি ইজ টেকিং ওয়ান ইন প্লাম্বিং।
তাহলে আমি এখানে হিকে সাবজেক্ট হিসেবে ইউজ করেছি অ্যান্ড টেকিংকে আমি ভার্ব হিসেবে ইউজ করেছি। টেকিংটা কোত্থেকে পেলাম বলো তো? এটা ধরো তুমি যখন প্যাসেজটা পড়বা বা সেন্টেন্সটা পড়বা তখনই তোমার না একটু আইডিয়া হয়ে যাবে যে তুমি কি টাইপের ভার্ব ইউজ করতে পারো। যেমন দেখো এখানে লিখাই ছিল যে বব ইজ টেকিং আ কোর্স ইন অটো মেকানিক্স, টেকিং। তো আমি এখান থেকে জাস্ট এই ভার্বটা নিয়ে জাস্ট এখানে আমি বসিয়ে দিয়েছি অ্যান্ড দাস মাই সেন্টেন্স ইজ কমপ্লিট অ্যান্ড দ্য সেন্টেন্স ইজ ফিক্সড। এখানে একটা প্রপার সাবজেক্ট আছে অ্যান্ড ভার্বও আছে। Let's move on to the next one. My apartment has its drawbacks. For example, no hot water in the morning. Again, দেখো তো এখানে কি কোনো সাবজেক্ট আছে বা ভার্ব আছে? না, নেই। তো এটা আমরা কিভাবে ফিক্স করব? আমরা এখানে চাইলেই একটা সাবজেক্ট অ্যাড করে দিতে পারি এবং সেই সাথে একটা অক্সিলারি ভার্ব ইউজ করে আমরা এটাকে সলভ করলাম। কিভাবে? ফর এক্সাম্পল, দেয়ার ইজ নো হট ওয়াটার ইন দ্য মর্নিং। ফিক্স না বলো? ইয়েস, অ্যান্ড ইটস ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল. Let's see another example. Alicia loved getting wedding presents but hated thank you notes. But hated thank you notes. এখানে তোমার একটা ভার্ব আছে but there is no subject. That means এটা fragment problem. এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? Let's try number A solve. কি হলো? এটাকে আমি আগের সেন্টেন্সের সাথে যুক্ত করে দিলাম. Alicia loved getting wedding presents but hated thank you notes. ওকে, সলভড। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। Many people are allergic to seafood. They break out in hives when they eat it and can even have trouble breathing. Trouble breathing. Sorry. এই পার্টটা হচ্ছে আমার প্রবলেম পার্ট। কেন? বিকজ এখানে প্রপার কোনো সাবজেক্ট নেই। প্রপার কেন? এখানে কোনো সাবজেক্টই নাই, বাট দেয়ার ইজ আ ভার্ব which is breathing. তো আমার এটা প্রবলেম, হাউ ক্যান আই ফিক্স ইট? এটাকে আমি ভাবলাম যে আচ্ছা আগের পরের সেন্টেন্সের সাথে কি যুক্ত করা যায়? ইয়েস, যায়। তাহলে যুক্ত করে দিই যে দে ব্রেক আউট ইন হাইভস ওয়েন দে ইট ইট অ্যান্ড ক্যান ইভেন হ্যাভ ট্রাবল ব্রিদিং। ওকে, সো আমার সেন্টেন্সটা ফিক্সড। আরেকটা এক্সাম্পল। A noisy fire truck suddenly raced down the street. Coming to a stop at my house, my home security had sent a false alarm system. তার মানে কি আমার প্রবলেম পার্ট হচ্ছে কামিং টু আ স্টপ এট মাই হাউস। এখন এটা কি বলতো? কামিং টু আ স্টপ এখানে হচ্ছে গিয়ে দেয়ার সিমস টু বি আ ভার্ব বাট দেয়ারস নো সাবজেক্ট, সো ইটস অবভিয়াসলি আ ফ্র্যাগমেন্ট প্রবলেম। এটাকে আমি সি নাম্বার ফিক্স যেটা ছিল যে অ্যাডিং এ সাবজেক্ট অ্যান্ড অলসো আ ভার্ব অর চেঞ্জিং দ্য ভার্ব, সেটা অ্যাপ্লাই করে আমরা একটু ফিক্স করতে ট্রাই করি। যে কি লিখলাম বলো তো? যে এই পার্টটা যেহেতু প্রবলেম ছিল আমি কি করলাম, এখানে একটা সাবজেক্ট অ্যাড করলাম উইচ ইজ ইট কেম টু আ স্টপ এট মাই হাউস। এখন বলতে পারো যে কেম কোথায় পেলাম? হোয়াট ওয়াজ মাই ফিক্স বলো তো? যে আমি একটা সাবজেক্ট অ্যাড করব, সেই সাথে আমার যদি এক্সিস্টিং কোনো ভার্ব থাকে আমি ওটা চেঞ্জ করে অ্যাড করতে পারি। তাহলে এখানে আমি কি করলাম বলো তো? আমার এখানে অলরেডি কি ছিল? কামিং ছিল, কামিং টু আ স্টপ। এখন কামিং এর আইএনজি বাদ দিয়ে আমি জাস্ট নিজের মতো করে এটাকে একটু মডিফাই করে সেন্টেন্সের সাথে ম্যাচ করে আমি লিখলাম কি কেম, ইট কেম টু আ স্টপ এট মাই হাউস। তাহলে কি আমার ফিক্স হয়ে গেল না? ইয়েস, ফিক্স হয়ে গেল। অ্যান্ড এডিটিং মানে ফ্র্যাগমেন্টের প্রবলেমগুলো সলভ করা ইটস ভেরি ফ্লেক্সিবল। তুমি আমি যেভাবে দেখালাম যে 3টা ওয়ে আছে, ওই ওয়েতে তুমি যে কোনো একটা দিয়ে তুমি যদি সলভ করো অ্যান্ড তোমার সেন্টেন্স যদি প্রপার হয় তাহলেই হবে। Number 12. Louis works in a video store. He enjoys the fringe benefits. For example, seeing the new movies first. আচ্ছা, এখানে প্রবলেম পার্ট হচ্ছে কি ফর এক্সাম্পল সিইং দ্য নিউ মুভিজ ফার্স্ট, বিকজ এখানে কোনো সাবজেক্ট নেই অ্যান্ড অবভিয়াসলি দিস ইজ আ ফ্র্যাগমেন্ট প্রবলেম। তো এখানে আমি কিভাবে এটা সলভ করতে পারি? আগেন আই এম ইউজিং নাম্বার সি। আমি কি ইউজ করলাম? একটা সাবজেক্ট ইউজ করেছি, সেই সাথে আমার এক্সিস্টিং যে ভার্বটা আছে সিইং, এটাকে আমি একটু মডিফাই করে সিজ লিখলাম, তারপরে আমি জাস্ট বাকি সেন্টেন্সটা ফিনিশ করে দিলাম। তাহলে আমার সেন্টেন্স কি দাঁড়ালো? ফর এক্সাম্পল হি সিজ দ্য নিউ মুভিজ ফার্স্ট। তাহলেই হয়ে গেল না? আমি আমার মতো মডিফাই করে সেন্টেন্সটা গ্রামেটিক্যালি কারেক্ট করে দিলাম, তাহলেই হয়ে গেল। ওকে, আমাদের লাস্ট হচ্ছে নাম্বার 13. লেফট হ্যান্ডেড স্টুডেন্টস ফেস প্রবলেমস। ফর এক্সাম্পল রাইট হ্যান্ডেড ডেস্কস, ইট ক্যান বি ভেরি আনকমফর্টেবল। তো এখানে কি আমার প্রবলেম পার্টটা? ফর এক্সাম্পল রাইট হ্যান্ডেড ডেস্ক, এই পার্টটা এখানে কিন্তু তোমার সাবজেক্টও নাই, তোমার ভার্বও নাই, কিছুই নাই, মানে ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। তো এটাকে আমি কিভাবে ফিক্স করতে পারি? এখন তোমাদের এই ফিক্সটা যে দেখাবো ইটস কাইন্ড অফ লাইক তুমি
চাইলে যেভাবে চাও ফিক্স করতে পারো। আমরা নাম্বার সি কি ইউজ করি, এটাকে একটু খুব অন্যভাবে ফিক্স করে চলো। যেমন কি লিখেছি আমি বলো তো, ফর এক্সাম্পল দে হ্যাভ টু সিট অন রাইট হ্যান্ডেড ডেস্ক। দেখো দে হ্যাভ টু সিট অন রাইট হ্যান্ডেড ডেস্ক। আমার এখানে পোর্শনটা খালি ছিল কিন্তু এটা যে রাইট হ্যান্ডেড ডেস্ক, এখন এটা নিয়ে আমি কি লিখবো বলো? তাহলে আমি কি করলাম যে আমি জাস্ট নিজের মতো করে একটু ভাবলাম যে আমরা রাইট হ্যান্ডেড সিটে ডেস্কে হচ্ছে গিয়ে বসি, অ্যান্ড বসে অবশ্যই আমাদের লিখতে প্রবলেম হয়, রাইট? এটাই এখানে বোঝানো হয়েছে। তো আমি জাস্ট সেটাই লিখে দিলাম যে দে হ্যাভ টু সিট অন আ রাইট হ্যান্ডেড ডেস্ক অ্যান্ড ইট ক্যান বি ভেরি আনকমফর্টেবল। ওকে, সো এটা ছিল আমাদের ফ্র্যাগমেন্টের পোর্শনটা। আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড তোমরা ফ্র্যাগমেন্ট নিয়ে যত প্রবলেম সলভ করবে তত বেশি তোমাদের অ্যাকচুয়ালি জিনিসটা ইজি হয়ে যাবে। এবং আমি ট্রাই করেছি তোমাদের অনেকগুলো এক্সাম্পলই দেখাতে, আশা করি তোমাদের প্রবলেম থাকবে না। আচ্ছা, তারপরে আমাদের ফ্র্যাগমেন্ট পোর্শনটা শেষ হলো। আই নো ইট ওয়াজ কোয়াইট আ লং সেশন অন ফ্র্যাগমেন্ট, বাট ট্রাস্ট মি, তোমরা যখন এক্সারসাইজ করতে যাবে আই বিলিভ ইউ আর গোয়িং টু ফাইন্ড ইট ভেরি ফান। অ্যান্ড এডিটিং এক্সারসাইজ অবভিয়াসলি খুবই মজা, লাইক মিস্টেক আইডেন্টিফাই করে জাস্ট নিজের মতো করে সলভ করা, অ্যান্ড ইফ ইটস গ্রামেটিক্যালি কারেক্ট দেন ইটস কারেক্ট। So it's fun obviously. So let's move on the next section of editing, which is run on. আচ্ছা, রান অন মানে কি? রান অন মানে হচ্ছে ধরো তোমার একটা সেন্টেন্স, যেটার মধ্যে অ্যাকচুয়ালি যে একটা সেন্টেন্স তা না, এটা হচ্ছে তোমার 2 থেকে 3টা সেন্টেন্স মিক্স হয়ে একটা সেন্টেন্স বানানো হয়েছে। মানে কি, তোমার সেই সেন্টেন্সটাতে না আছে তোমার মানে পরিপূর্ণ চিন্তা সম্পন্ন ধরো 2টা সেন্টেন্স আছে, কিন্তু তাদের মধ্যে কোনো ব্রেক নাই। সো তুমি বুঝতেই পারছো না যে তোমার প্রথম সেন্টেন্সটা কখন শেষ হয়েছে আর সেকেন্ড সেন্টেন্সটা কখন শুরু হয়েছে। তো এটা কখন হয় বলো তো? যে when 2 or more sentences are mixed together without a break or punctuation mark. আচ্ছা, একটা এক্সাম্পল দেখি চলো তো। যে আই লাভ টু রাইট পেপার্স, আই উড রাইট ওয়ান এভরি ডে ইফ আই হ্যাড দ্য টাইম। এখন দেখো এখানে কি কোনো লাইক ফুল স্টপ আছে বা কমা আছে বা সেমিকলন আছে? না, কিছুই নাই। এটা কাইন্ড অফ জাস্ট একটা থট, এটা চলেই গিয়েছে, বাট অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি 2টা পার্ট আছে। এই আই লাভ টু রাইট পেপার্স এটা হচ্ছে একটা পার্ট, অ্যান্ড আই উড রাইট এটা হচ্ছে আরেকটা পার্ট। এখন এটাকে আমরা কিভাবে ফিক্স করবো একটু দেখি। আগেন দেয়ার আর মেনি ওয়েজ হাউ ইউ ক্যান ফিক্স ইট। একটা হচ্ছে পিরিয়ড ইউজ করা, আরেকটা হচ্ছে সেমিকলন ইউজ করা, আরেকটা হচ্ছে ইউজিং কমা অ্যান্ড আ জয়নিং ওয়ার্ড। জয়নিং ওয়ার্ড কি? অ্যান্ড, বাট, অর, ফর, সো, ইয়েট, যেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা 2টা সেন্টেন্সকে জয়েন করে দিতে পারি। এবং আরেকটা কি বলতো? ইউজিং আ ডিপেন্ডেন্ট ওয়ার্ড। ডিপেন্ডেন্ট ওয়ার্ড কি মনে আছে? আমরা ফ্র্যাগমেন্টের সময় যে মাত্র পড়ে আসলাম, সেই ডিপেন্ডেন্ট ওয়ার্ডই। এটা ইউজ করেও তুমি চাইলে রান অন প্রবলেমটা ফিক্স করতে পারো। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 1, আমরা যেটা এই যে মাত্র এই প্রবলেমটা দেখলাম এটাই সলভ করি ফার্স্টে। সেটা হচ্ছে আই লাভ টু রাইট পেপার, আই উড রাইট ওয়ান এভরি ডে ইফ আই হ্যাড দ্য টাইম। এখন এটাকে আমরা প্রথম ওয়েতে ফিক্স করে চলো। ফার্স্টে এতে আমার কি ছিল বলো তো? ইউজিং আ পিরিয়ড। পিরিয়ড মানে কি? ফুল স্টপ। তো আমি করবো কি, জাস্ট 2টা সেন্টেন্সকে আইডেন্টিফাই করবো যে কোনটা কোথায় শেষ হয়েছে শুরু হয়েছে, ওইটার মাঝে জাস্ট একটা ফুল স্টপ বসাই দিব, দ্যাটস ইট। আই লাভ টু রাইট পেপার, ফুল স্টপ, আই উড রাইট ওয়ান এভরিডে ইফ আই হ্যাড দ্য টাইম। ওকে, ডান। নাম্বার বি কি? ইউজিং সেমিকলন। আচ্ছা, সেমিকলন দিয়ে কি বোঝায় বলো তো? এটা হচ্ছে গিয়ে তোমার ইটস লাইক আ পিরিয়ড বাট ইটস নট। মানে এখানে তোমার জাস্ট ইট ইন্ডিকেটস যে তোমার এখানে একটা ব্রেক আছে, দ্যাটস হোয়াট সেমিকলন মিনস। তো এখানে আমি সেম ওয়েতে কি করলাম, যে আই লাভ টু রাইট পেপার, এখানে আমার একটা সেন্টেন্স শেষ, এখানে আমি একটা সেমিকলন দিলাম, দেন আই উড রাইট ওয়ান এভরিডে ইফ আই হ্যাড দ্য টাইম। ওকে, লেটস সি যে ফিক্স নাম্বার সি কীভাবে হয়। দেখো, আই লাভ টু রাইট পেপার, কমা, অ্যান্ড। সি নাম্বার কী ছিল? কমা অ্যান্ড আ জয়নিং ওয়ার্ড। জয়নিং ওয়ার্ড হিসেবে আমি এখানে অ্যান্ড ইউজ করেছি। ওকে, তো কমা দিলাম অ্যান্ড একটা জয়নিং ওয়ার্ড দিলাম। এটা হচ্ছে গিয়ে তোমাদের একটু লাইক পরে বুঝতে হবে, যাচ্ছে এখানে কি অ্যান্ড যায় নাকি বাট যায় নাকি অর যায় ফর যায় কি যায়, সেটা বুঝে তোমাদেরকে এখানে বসাতে হবে। তারপরে কি করলাম, জাস্ট রেস্ট অফ দ্য সেন্টেন্স বসাই দিলাম, দ্যাটস ইট। অ্যান্ড নাম্বার ডি, দেখো নাম্বার ডিতে কি আমাদের হচ্ছে কি একটা যে কোনো আমাদের পছন্দ মতো বা আমরা সেন্টেন্স পুরো বুঝবো যেটা, সেই ওয়াইজ আমাদের একটা ডিপেন্ডেন্ট ওয়ার্ড বসাতে হবে। তো আমি এখানে চুজ করেছি যে বিকজ দিয়ে লিখবো। কারণ কি বলো তো, যে আই উড রাইট ওয়ান এভরিডে, মানে আমি আমার যদি সময় থাকতো আমি প্রতিদিনই লিখতাম। কেন লিখতাম? কারণ হচ্ছে আমি লিখতে অনেক পছন্দ করি। তো এখানে কি আছে? কারণ আছে না?
কারণ ওয়ার্ড, এটার মানে কি? কোনো একটা রিজন বুঝায়, তাহলে এখানে বিকজ হবে। বিকজ আই লাভ টু রাইট পেপার্স, কমা আই উড রাইট ওয়ান এভরি ডে ইফ আই হ্যাড দ্য টাইম। ওকে, তো আমরা 4টা সলভই দেখে ফেললাম। লেটস সি সাম মোর এক্সাম্পলস। রিতা ডিসাইডেড টু স্টপ স্মোকিং, শি ডিডন্ট ওয়ান্ট টু ডাই অফ লাং ক্যান্সার। এখন দেখো, আগেন এটা হচ্ছে কি অনেক লম্বা একটা সেন্টেন্স, দেয়ার ইজ নো ব্রেক হিয়ার, তার মানে কি এটা একটা রান অন মিস্টেক। ওকে, এটাকে কিভাবে সলভ করলাম? আমি জাস্ট মাঝখানে একটা ফুল স্টপ বসাই দিলাম, অ্যান্ড দ্যাটস ইট। আমার সেন্টেন্সটা সেপারেট হয়ে গেল, অ্যান্ড আমার প্রবলেমটাও ফিক্স হয়ে গেল। আরেকটা ওয়েতে কিভাবে সলভ করলাম সেটা হচ্ছে আমি কমা দিলাম, আরেকটা জয়নিং ওয়ার্ড ইউজ করলাম। কিভাবে? রিতা ডিসাইডেড টু স্টপ স্মোকিং, কি জন্য? কারণ শি ডাজন্ট ওয়ান্ট টু ডাই অফ লাং ক্যান্সার, সে কোনো একটা কারণেই হচ্ছে গিয়ে স্মোকিং করাটা বন্ধ করেছে, রাইট? তো সেই জন্য আমি এখানে ফর ইউজ করেছি, ফর অ্যাজ এ জয়নিং ওয়ার্ড ইউজ করেছি। Okay, let's see another example. The exam was postponed, the class was cancelled as well. এখানে again there is no break here, that means এটা run on mistake। এটাকে আমি নাম্বার বি অ্যান্ড ডি ওয়েতে ফিক্স করি। চলো, ফার্স্ট ওয়েতে কি ছিল? নাম্বার বি ওয়াজ কি বলো তো? ইউজিং সেমিকলন। জাস্ট ফার্স্ট সেন্টেন্সটার পরে যেখানে ফিনিশ হয়েছে আমি ওখানে একটা সেমিকলন বসাই দিলাম। দ্য এক্সাম ওয়াজ পোস্টপোন্ড, সেমিকলন, দ্য ক্লাস ওয়াজ ক্যান্সেলড অ্যাজ ওয়েল। ওকে, ডান। অ্যান্ড নাম্বার ডি কি ছিল বলো তো? ইউজিং এ ডিপেন্ডেন্ট ওয়ার্ড, কারেক্ট? তো এখানে অনেক কিছুই হতে পারে। বলো তো এখানে কি বুঝিয়েছে? যে তোমার এক্সামটাও পোস্টপোন হয়ে গিয়েছিল, সেই সাথে তোমার ক্লাসও ক্যান্সেল হয়ে গিয়েছিল। তো আমরা এটা এভাবে লিখতে পারি না যে যখন এক্সামটা পোস্টপোন হয়ে গেল তখন ক্লাসটাও ক্যান্সেল হয়ে গেল, এভাবেও তো লিখতে পারি, কারেক্ট? তাহলে কি লিখলাম? যে ওয়েন দ্য এক্সাম ওয়াজ পোস্টপোন্ড, কমা দ্য ক্লাস ওয়াজ ক্যান্সেলড অ্যাজ ওয়েল। বোঝা গিয়েছে? ওকে, নাম্বার 4, দ্য বাস স্টপড, I found myself in the middle of nowhere. এটাকে কিভাবে ফিক্স করলাম? লেটস ইউজ নাম্বার সি, which was using a comma and a joining word. তাহলে এখানে কি হবে? The bus stopped, comma, and I found myself in the middle of nowhere. Okay, let's move to number 5. We heard a noise in the garage. 2 birds had flown in through the open window. এখানে কি পুরো একটা হজবরল সেন্টেন্স, কিছু কোথায় ব্রেক কিছুই বোঝা যাচ্ছে না। আগেন উই আর ইউজিং সি হিয়ার, আমরা একটা কমা অ্যান্ড একটা জয়নিং ওয়ার্ড ইউজ করে এটা সেন্টেন্সটা আমরা ফিক্স করে ফেলতে পারি। এখানে কি ইউজ করেছি? ফর। কেন বলো তো? বিকজ আমরা হচ্ছে গিয়ে গ্যারাজের নয়েজ শুনতে পাচ্ছিলাম। কি জন্য? বিকজ দেয়ার ওয়ার 2 বার্ডস দ্যাট হ্যাড ফ্লোন থ্রু দ্য উইন্ডো, কারেক্ট? তো আমি এখানে কি করলাম? উই হার্ড আ নয়েজ ইন দ্য গ্যারাজ, কমা, for 2 birds had flown in through the open window. ওকে, তো এটাই ছিল তোমাদের রান অন। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এডিটিংয়ের মধ্যে না সবচেয়ে মজার পার্টটাই হচ্ছে তোমার ফ্র্যাগমেন্ট অ্যান্ড রান অন, বিকজ আই থিঙ্ক যারা এডিটিং শুরু করতে চাচ্ছ পড়াটা, তোমাদের জন্য ফ্র্যাগমেন্ট অ্যান্ড রান অন এই দুইটাই মোস্ট এক্সাইটিং, বিকজ এটা আমাদের টোটালি একটা নিউ কনসেপ্ট। তো প্রথম দিকে তোমাদের একটু কঠিন মনে হলেও ট্রাস্ট মি, তোমরা যত বেশি প্র্যাকটিস করবা ততটা এটা তোমাদের জন্য মানে মজার হয়ে যাবে, অ্যান্ড তোমাদের তখন ফিক্স করতেও তোমরা কনফিডেন্স পাবা, অ্যান্ড প্রবলেমও হবে না। আচ্ছা, আমরা এডিটিংয়ের পরের পার্টটায় চলে যাই, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন মানে কি? যে তোমার সেন্টেন্সের কোনো একটা লেটার ক্যাপিটাল লেটারে লেখা, স্মল লেটারে লেখা, এটাই হচ্ছে ক্যাপিটালাইজেশন। Capitalization mistake occurs when we use capital letters where it is not needed or do not use it where it's needed. মানে যেখানে দরকার না সেখানে একটা ক্যাপিটাল লেটার ইউজ করলাম, আর যেখানে দরকার সেখানে ইউজই করলাম না। এরকম যদি হয় তখনই হচ্ছে ক্যাপিটালাইজেশন মিস্টেক এটা হয়। তখন আমরা কিভাবে এটা ইউজ করব? জাস্ট অ্যাপ্লাই দ্য ক্যাপিটাল লেটার ওয়ের নিডেড। চলো একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখার আগে আমরা একটু দেখি যে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার্স অ্যাকচুয়ালি ইউজ করা হয়। রিমেম্বার, উই ইউজ ক্যাপিটাল লেটার্স উইথ দি ফার্স্ট লেটার অফ আ সেন্টেন্স। বাক্যের প্রথম যে বর্ণটা সেটাই ক্যাপিটাল লেটারে অবশ্যই হবে। প্রপার নাউন মানে কি বলো তো? কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, এগুলোই হচ্ছে গিয়ে কি প্রপার নাউন। প্রপার নাউনের শুরুতে অবশ্যই প্রথম লেটারটা আমার ক্যাপিটাল লেটার হবে। টাইটেলস অ্যান্ড হেডিংস, তার মানে কি হতে পারে? এটা কোনো একটা মুভির টাইটেল হতে পারে, কোনো বইয়ের টাইটেল হতে পারে, বা কোনো একটা লিখার হেডিং হতে পারে। যেমন দেখো, আমি এখানে ক্যাপিটালাইজেশন লিখেছি, এখানে এটা কি আমার টাইটেল না? আমার টপিকটার টাইটেল, এখানে আমি সি ক্যাপিটাল লেটারে লিখেছি, কারেক্ট?
দ্যাটস দ্য ওয়ে। আচ্ছা, অ্যান্ড আরেকটা কি, নেমস অফ কান্ট্রিজ, কন্টিনেন্টস, রিভার্স, মাউন্টেন্স এটসেট্রা, এগুলোতেও আমরা ক্যাপিটাল লেটার ইউজ করে থাকি। এক্সাম্পল দেখি যে আই লাভ দ্য মুভি গালিভার্স ট্রাভেল। এখন গালিভার্স ট্রাভেলস কি, এটা একটা মুভি, তার মানে এটা একটা মুভির টাইটেল। মুভির টাইটেল হলে কি হবে, অবশ্যই আমাদের ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তাহলে আমরা জাস্ট কি করলাম, গালিভার্সের জি, ট্রাভেলসের টি বড় করে লিখলাম, মানে ক্যাপিটাল লেটার্সে লিখলাম, অ্যান্ড উই আর ডান উইথ ইট। আগেন আরেকটা এক্সাম্পল দেখি, এমিলি ওয়েন্ট টু প্যারিস ফর ভেকেশন। প্যারিস, এটা কি বলো তো, প্যারিস ইজ দ্য নেম অফ এ সিটি, কারেক্ট? সিটির নাম কি কখনোই স্মল লেটারে হবে না, অবশ্যই ক্যাপিটাল লেটারে হবে, কারেক্ট? তো আমরা প্যারিসের পিটা বড় করে দিলাম, অ্যান্ড দ্যাটস ইট, আমাদের প্রবলেমটা ফিক্স হয়ে গেল। সো এটা ছিল ক্যাপিটালাইজেশন, ভেরি ইজি অ্যান্ড উই আর অল অ্যাওয়্যার অফ ইট, আমরা জানি এটা কি মিস্টেক অ্যান্ড কীভাবে সলভ করতে হয়। লেটস মুভ অন টু আনাদার ওয়ান, সেটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন কি বলতো, প্রেপোজিশন হচ্ছে আমার সাবজেক্টের কোনো একটা সেন্টেন্সের মধ্যে বসে, কারেক্ট? তো এই প্রবলেমটা কখন হয়, দিস মিস্টেক অকার্স ওয়েন আ রং প্রেপোজিশন ইজ ইউজড ইন আ সেন্টেন্স। ওকে, মানে কি, ধরো আমার একটা সেন্টেন্সে যে প্রিপোজিশনটা ইউজ করলে এটা কারেক্ট হতো, ওইটা ইউজ না করে আমরা অন্য জাস্ট একটা র্যান্ডম ওয়ান ইউজ করেছি, যেটার কারণে সেন্টেন্সটার মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। তখন আমাদের জাস্ট প্রিপোজিশনটা চেঞ্জ করে দিতে হবে। আমাদের প্রিপোজিশন কি বলতো, আন্ডার, অ্যাবভ, বিসাইড, ইন, অ্যাট, অন টু, ইন টু, দিজ আর আর প্রিপোজিশনস, কারেক্ট? তো চলো আমরা এক্সাম্পল দেখে একটু বুঝি যে এই প্রবলেমটা কীরকম হতে পারে। এক্সাম্পল নাম্বার 1, হি ইজ ভেরি গুড অ্যাট ফিজিক্স। ফিজিক্স ইজ আ সাবজেক্ট, এটার আগে অ্যাড হয় না, তো এটা হচ্ছে কি আমার একটা মিস্টেক। এখন অ্যাটের জায়গায় আমরা কি ইউজ করতে পারি, ইন ইউজ করতে পারি। হি ইজ ভেরি গুড ইন ফিজিক্স, সে ফিজিক্স সাবজেক্টটা খুবই ভালো। ওকে, তো এটা জাস্ট তোমার একটু সেন্টেন্সটা পড়ে অর্থটা বুঝে সেটার সাথে কোন প্রিপোজিশনটা যায় সেটা তোমাদের একটু বুঝে প্রয়োজন মতো ইউজ করতে হবে। এখন এখানে যে তোমার যে কোনো একটা প্রিপোজিশন ইউজ করলে কারেক্ট হবে এরকম না, তুমি চাইলে কোনো একটা প্রবলেমে মাল্টিপল প্রিপোজিশন ইউজ করে তুমি সেটা ফিক্স করতে পারো, অ্যান্ড তোমার যদি এটা গ্রামাটিক্যালি অ্যান্ড মিনিংটা কারেক্ট হয় দেন ইটস ওকে। নাম্বার 2, শি ওয়াজ ওভারওয়েলমড ইন গ্রিফ। সে হচ্ছে দুঃখে ওভারওয়েলমড ছিল, ঠিক আছে? এখন গ্রিফের আগে কখনোই ইন বসে না, গ্রিফের আগে উইথ বসে। ওকে, শি ওয়াজ ওভারওয়েলমড উইথ গ্রিফ, নট ইন গ্রিফ, ঠিক আছে? আরেকটা, নাম্বার 3, দে কোয়ারেলড উইথ সাম মাইনর থিংস অ্যান্ড স্টার্টেড ফাইটিং। তারা হচ্ছে কিছু ছোটোখাটো জিনিস নিয়ে ঝগড়া করছিল এবং তারা হচ্ছে ফাইটিং শুরু করে দিল। এখানে দেখো কোয়ারেলড উইথ সাম না, তারা হচ্ছে ছোটোখাটো জিনিসের সাথে ঝগড়া করছিল না, তারা হচ্ছে ছোটোখাটো জিনিস নিয়ে ঝগড়া করছিল, মানে দে ওয়ার লাইক ফাইটিং ওভার সামথিং। তো এখানে কি হবে যে কোয়ারেলটার পরে উইথ না হয়ে আমার ওভারটা ইউজ করলে দ্য সেন্টেন্স সিমস টু বি কারেক্ট। ওকে, তাহলে কি লিখলাম, দে কোয়ারেলড ওভার সাম মাইনর থিংস অ্যান্ড স্টার্টেড ফাইটিং। ওকে, দেন নাম্বার 4 হচ্ছে দ্য ক্যাট জাম্পড অ্যান্ড ল্যান্ডেড ইন দ্য টেবল। এখন ইন মানে কি বলো তো, মধ্যে না? এখন ক্যাট জাম্প করলে কি তোমার টেবিলের মধ্যে পড়বে নাকি টেবিলের উপরে পড়বে বলো তো? টেবিলের উপরে পড়বে, কারেক্ট? তাহলে কি হবে, অন হবে। দ্য ক্যাট জাম্পড অ্যান্ড ল্যান্ডেড অন দ্য টেবিল। তো এভাবেই জাস্ট প্রিপোজিশন প্রবলেমটা তোমাদের জানি না এখন কেমন লাগছে, হয়তো মনে হতে পারে যে এটা কীভাবে সলভ করবো বা কীভাবে বুঝবো। ইটস ভেরি ইজি, জাস্ট রিড দ্য সেন্টেন্স অ্যান্ড জাস্ট বুঝতে ট্রাই করো বা ভিজুয়ালাইজ করতে ট্রাই করো, দেন তুমি প্রপার একটা প্রিপোজিশন ইউজ করে দাও। এটার যদি মিনিংটা কারেক্ট থাকে দেন ইউল গেট দি মার্কস অবভিয়াসলি। আচ্ছা, আমাদের প্রিপোজিশন প্রবলেম সলভ। লেটস মুভ অন টু দি নেক্সট সেকশন উইচ ইজ সাবজেক্ট ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি? আচ্ছা, এটার মানে হচ্ছে গিয়ে কি, যে তোমার সোজা ভাষায় যদি বলতে চাই যে তোমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তোমার ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তোমার ভার্বটাও প্লুরাল হবে। দেখো এখানে কি লিখেছি, ইন আ সেন্টেন্স ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার অ্যান্ড দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার, অ্যান্ড ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল দ্য ভার্ব উইল অলসো বি প্লুরাল। ইফ দিস রুল ইজ নট মেনটেইনড মিস্টেক অকার্স। আচ্ছা, এটা কিরকম বলো তো, যে বলি we are
ডক্টরস। আচ্ছা, এখানে উই কি বলো তো? উই হচ্ছে আমার সাবজেক্ট। আচ্ছা, লেটস সি নট দিস এক্সাম্পল বিকজ ইট ডাজন্ট গো উইথ ইট। ওকে, লেটস সি। আচ্ছা, তোমাদের জাস্ট বেসিক বোঝানোর জন্য আমি জাস্ট নর্মাল একটা দিলাম। এখানে দেখো হি কি, এখানে হি ইজ দ্য সাবজেক্ট হিয়ার অ্যান্ড আর কি এখানে বলো তো? এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে উইচ ইজ অক্সিলিয়ারি ভার্ব। আর এ ডক্টর। এখন হি কি বলো তো? হি এর সাথে কখনো আর হয় বলো তো? না, হি এর সাথে ইজ হয়। কারণ কি? হি ইজ এ সিঙ্গুলার সাবজেক্ট, কারেক্ট। অ্যান্ড আর কি বলতো? আর ইজ আ প্লুরাল সাবজেক্ট। আর আমরা কখন ইউজ করি বলতো? আর আমরা ইউজ করি যখন সাবজেক্টটা আমার প্লুরাল হয়, কারেক্ট। যেমন আমি যদি এখানে আরেকটা দেখাতে চাই যে দে ইজ প্লেইং, এটা কি হয় বলতো? হয় না। দে হচ্ছে আমার সাবজেক্ট অ্যান্ড ইটস প্লুরাল। অ্যান্ড ইজ কি? ইজ হচ্ছে আমার ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব টু বি এক্স্যাক্ট, বাট এটা হচ্ছে আমার সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে যদি হি থাকতো তাহলে আমরা ইজ ইউজ করতে পারতাম, কিন্তু এখানে হি নেই, সো এটা কি ইম্প্রপার না বলো? ইটস রং। আবার দেখো এখানে হি আর এ ডক্টর, হি এর সাথে কি আর হয়? না, আর হচ্ছে আমার প্লুরাল ভার্ব। তো এখানে আমার একটা সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে উইচ ইজ। ওকে, আমি যদি এখানে হি ইজ আ ডক্টর দেই দেন ইটস কারেক্ট। তাইলে আমরা এখানে কি বুঝলাম বলো তো? সেটা হচ্ছে সাবজেক্ট যদি আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্বটা হতে হবে সিঙ্গুলার, অ্যান্ড আমার সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে এখানে কি হতো বলো তো? আর হতো, রাইট? দে আর প্লেইং। আমার ভার্বটা হতে হবে প্লুরাল। সো এটাই হচ্ছে গিয়ে জাস্ট, যদি একদম এক্স্যাক্ট বুঝতে চাও যে এটা কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, দিস ইজ ইট। সাবজেক্ট অ্যান্ড ভার্ব দে বোথ হ্যাভ টু এগ্রি উইথ ইচ আদার। মানে দুইটাই এদের তোমার দুইটাই এদের সিঙ্গুলার হবে আর দুইটাই প্লুরাল হবে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে ফিক্স করবো এটা একটু দেখি। সেটা হচ্ছে উই হ্যাভ টু মেক শিওর যে সাবজেক্ট অ্যান্ড ভার্ব বোথ আর ইন সিঙ্গুলার অর বোথ আর ইন প্লুরাল ফর্ম। ওকে, চলো আমরা একটু এক্সাম্পলস দেখি, এক্সাম্পল দেখে বুঝি যে এটা কিভাবে সলভ করতে হয়। এক্সাম্পল 1, Seema as well as her friends are coming to the party. আচ্ছা, এখানে প্রবলেমটা কোথায় জানো? যে এখানে প্রবলেম পার্টটা হচ্ছে আমার এইখানে, সরি আই ফরগট টু আন্ডারলাইন ইট। এখানে হচ্ছে আর কামিং টু দ্য পার্টি। এখানে কি হবে বলো তো? এখানে আর হবে না, এখানে ইজ হবে। সিমা অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস ইজ কামিং টু দ্য পার্টি। এখন এটা কেন হয় বলো তো? যদি তোমার একটা সেন্টেন্সে মাল্টিপল সাবজেক্টস থাকে, দ্য ভার্ব অলওয়েজ ফলোজ দি ফার্স্ট সাবজেক্ট। এখন তোমার এখানে সাবজেক্ট কি আছে বলো তো? সিমা অ্যান্ড her friends, these both are subjects here, correct? And are coming to the party, coming, this is verb and rest is extension, correct? তো এরকম সেন্টেন্সের ক্ষেত্রে তোমার ভার্বটা অলওয়েজ ফার্স্টের সাবজেক্টটাকে ফলো করবে। এখন এখানে সীমা কি বলো তো? সীমা ইজ সিঙ্গুলার, কারেক্ট? তাহলে সীমাকে ফলো করে আমার ভার্বটা হবে সিঙ্গুলার হুইচ ইজ। এখানে আর দেওয়া ছিল, দ্যাটস ওয়াই ইট ওয়াজ রং। এখন তোমরা ভাবতে পারো আপু এখানে লাইক ইট সিমস টু বি আ লিটল বিট কঠিন। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইটস ভাস্ট টপিক, কিন্তু তোমাদের এক্সামে ট্রাস্ট মি এডিটিংয়ের ক্ষেত্রে খুবই ইজি ইজি কোয়েশ্চেন্স দেওয়া হয়, এত তোমার ইন ডেপথে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশ্চেন দেওয়া হয় না। সো যেই টাইপের কোয়েশ্চেন্স মোস্ট লাইকলি দেওয়া থাকে ওগুলো আমি তোমাদেরকে ট্রাই করছি এক্সাম্পলের মাধ্যমে সলভ করে দিতে। ওকে, লেটস সি এক্সাম্পল নাম্বার 2. Neither Rahat nor his friends is qualified for the job. Again, যদি কোনো সেন্টেন্সে নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো এই টাইপের ওয়ার্ডসগুলো থাকে, তোমার ভার্বটা অলওয়েজ ফলোজ দি সেকেন্ড সাবজেক্ট। তাহলে এখানে সেকেন্ড সাবজেক্টটা কি ছিল বলো তো? রাহাত নর হিজ ফ্রেন্ডস। হিজ ফ্রেন্ডস এই পোর্শনটা কি বলো তো? প্লুরাল না? তাহলে কি হবে? আমার ভার্বটাও প্লুরাল হবে। আচ্ছা, এখানে আমি একটু মিস্টেক করেছি, এখানে আর হবে। ওকে, নাইদার রাহাত নর হিজ ফ্রেন্ডস are qualified for the job. Okay, when I provide you the PDF, I will obviously fix it. Okay, তো এটা আমাদের মনে রাখতে হবে কি, জাস্ট রিমেম্বার দিস ওয়ার্ডস, নাইদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, এরকম হলে আমাদের ভার্ব অলওয়েজ ফলোজ দি সেকেন্ড সাবজেক্ট। এখন সেকেন্ড সাবজেক্টে এখানে যদি সিঙ্গুলার কিছু থাকতো, তোমার ভার্বটা কিন্তু সিঙ্গুলার হতো। যেমন ধরো যদি এরকম থাকতো যে নাইদার রাহাতস ফ্রেন্ড অর রাহাত,
তখন কিন্তু আমার কি রাহাত থাকলে দ্যাটস আ সিঙ্গুলার সাবজেক্ট, কারেক্ট? তখন আমার কি হতো? ইজ হতো। নাইদার রাহাতস ফ্রেন্ডস নর রাহাত ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। ওকে, আই হোপ কিছুটা বুঝতে পারছো। লেটস মুভ অন টু নাম্বার 3, যেটা হচ্ছে এভরিওয়ান হ্যাভ ডান দেয়ার ওয়ার্ক। দিস ইজ রং। ওকে, কেন রং বল? আমরা একটু দেখি যে এভরিবাডি, আচ্ছা এখানে এভরিওয়ান হবে। এভরিওয়ান, সামওয়ান, সামথিং, এভরিথিং, মানে ধরো সাম যুক্ত এনি ওয়ার্ড অথবা এভরি যুক্ত এনি ওয়ার্ড, এটা যদি থাকে তাহলে ভার্ব অলওয়েজ অলওয়েজ সিঙ্গুলার হবে। ঠিক আছে, তোমার আর কিছুই দেখতে হবে না, জাস্ট এভরি যুক্ত এনিথিং, ভার্ব ইজ সিঙ্গুলার। তাহলে বলো তো, এখানে দেওয়া আছে হ্যাভ। হ্যাভ কি আমার সিঙ্গুলার নাকি প্লুরাল ভার্ব বলো তো? ইটস এ প্লুরাল ভার্ব। আমরা কি ইউজ করি বলো তো? হি, আচ্ছা লেটস নট রাইট লাইক দিস। আচ্ছা, দেখো আমরা কখন হ্যাজ ইউজ করি আর কখন হ্যাভ ইউজ করি বলো তো? যখন আমার সাবজেক্টটা সিঙ্গুলার, হি, হি হচ্ছে আমার কি থার্ড পার্সন সিঙ্গুলার, তখন আমরা এটার সাথে কি ইউজ করি? হ্যাজ ইউজ করি। অ্যান্ড যখন আমাদের সাবজেক্টটা প্লুরাল থাকে, যেমন দে, দে মানে কি অনেকগুলো মানুষ বোঝানো হচ্ছে, অবভিয়াসলি ইটস প্লুরাল, তখন আমরা কি ইউজ করি? হ্যাভ ইউজ করি। দে হ্যাভ আ কার। আচ্ছা, তাহলে এখানে কি হবে? তাহলে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট কোনটা বলো তো? সরি সরি, আমাদের সিঙ্গুলার ভার্ব কোনটা? ইট ইজ হ্যাজ। হ্যাভ কি আমাদের সিঙ্গুলার? না, হ্যাভ হচ্ছে প্লুরাল। তাহলে আমাদের কি ইউজ করতে হবে? হ্যাজ ইউজ করতে হবে। এভরিবডি হ্যাজ ডান দেয়ার ওয়ার্ক। ওকে, নাম্বার 4, ইকোনমিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট। এখন ইকোনমিক্স, ইট লুকস লাইক আ প্লুরাল ওয়ার্ড, কারেক্ট? বাট দেয়ার আর সাম ওয়ার্ডস উইচ লুক প্লুরাল বাট আর সিঙ্গুলার। সো তখন কি হবে? ভার্বটা আমার সিঙ্গুলার হবে, বিকজ কি আমার সাবজেক্টটাই তো সিঙ্গুলার, তাই আমার ভার্বটাও প্লুরাল হবে। এরকম আরও কিছু ওয়ার্ডস আছে, যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, এগুলো হচ্ছে আমার ইট লুকস প্লুরাল বাট ইজ সিঙ্গুলার। কেন প্লুরাল মনে হয় বলো তো? লাস্টে একটা এস আছে, এর জন্য প্লুরাল লাগে, বাট ইটস অ্যাকচুয়ালি সিঙ্গুলার। তাহলে এটা আমরা কীভাবে ফিক্স করবো? ইকোনমিক্স ইজ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, আই হোপ এটা বুঝতে পারছো। নাও আ ভেরি ফান ওয়ান, সেটা হচ্ছে দি কমিটি হ্যাভ অ্যাগ্রিড অন দ্য ডিসিশন। এখন দেখো, তুমি এখানে কিভাবে বুঝবা যে এটা কি, মানে এখানে ভার্বটা কিরকম হবে, বা এটা কি রং নাকি রাইট, এখানে কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, এটা তুমি কিভাবে বুঝবা? ধরো কিছু ওয়ার্ডস আছে, যেমন ধরো বোর্ড অর কমিটি অর জুরি, এই টাইপের ওয়ার্ড যেটা দিয়ে বোঝানো হয় যে অনেকগুলো মানুষ মিলে হচ্ছে গিয়ে কোনো একটা মানে দলগত কাজ করছে, এরকম যখন কোনো ওয়ার্ড দিয়ে বোঝায়, ওই ওয়ার্ডগুলোর যদি আমার সেন্টেন্স থাকে, আমার একটুখানি ফোকাস করতে হবে। কিসে ফোকাস করতে হবে? আমার দেখতে হবে যে হোয়াট আর দে ট্রাইং টু ডু। ঠিক আছে, অবভিয়াসলি ইফ দে আর ট্রাইং টু ডু সামথিং, দে উইল ইদার অ্যাগ্রি অন দ্য ডিসিশন অর দে উইল নট অ্যাগ্রি অন দ্য ডিসিশন, কারেক্ট? ধরো একটা বোর্ড মিলে, একটা বোর্ডের দেয়ার আর মেনি মেম্বার্স, ওরা মিলে কোনো একটা ডিসিশন নিতে ট্রাই করছে। এখন যদি এমন দেখা যায় যে তারা সবাই কোনো একটা সিদ্ধান্তে তারা অ্যাগ্রি করেছে, তার মানে কি তারা সম্মিলিতভাবে একটা কাজ করেছে, তখন আমার সাবজেক্টটা হয়ে যাবে, তখন আমার ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ওকে, কিন্তু যদি দেখা যায় যে তারা অ্যাকচুয়ালি তাদের ডিসিশন একটা না, তারা অ্যাকচুয়ালি এক একজন এক এক রকম মতামত দিচ্ছে, ঠিক আছে, মানে তাদের মতামতটা ডিভাইডেড হয়ে গেছে, একজন ধরো এই অপশনের দিকে যাচ্ছে, আরেকজন ধরো এই অপশনের দিকে, আরও বাকিরা এই অপশনের দিকে যাচ্ছে, তার মানে কি তারা হচ্ছে তাদের মতামতে ডিভাইডেড হয়ে গেল না? যদি ডিভাইডেড হয়ে যায়, দ্যাট মিনস ওই ক্ষেত্রে তোমার ভার্বটা ইউজ করতে হবে প্লুরাল। ওকে, এখন এখানে কিরকম হয় দেখো তো, এই সেন্টেন্সটা দেখো, দি কমিটি হ্যাভ অ্যাগ্রিড অন দ্য ডিসিশন। ঠিক আছে, অ্যাগ্রি করেছে, তার মানে কি তাদের যে সিদ্ধান্ত ছিল সেটাতে সবাই একমত হয়েছে, তারা সবাই মিলে একটা একটা ডিসিশনে এসেছে। দ্যাট মিনস ওখানে কি হবে বলো তো? ভার্বটা আমার সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হ্যাভ কি ঠিক আছে? না, হ্যাভ ঠিক নেই, এখানে আমার হ্যাজ ইউজ করতে হবে। দি কমিটি হ্যাজ অ্যাগ্রিড অন দি ডিসিশন। ওকে, আচ্ছা তোমাদের যদি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাতে চাই, সেটা হচ্ছে
দেখো, the jury has different opinion on the topic. Different opinions. Okay. ওকে, ডিফারেন্ট অপিনিয়ন্স অন দ্য টপিক। এখন বলো তো, দ্য জুরি তারা মিলে কোনো একটা জিনিসের সিদ্ধান্ত নিচ্ছে, কারেক্ট? এখন তারা কি সিদ্ধান্তে একমত হয়েছে? না, দে হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স, রাইট? তাহলে তারা তাদের সিদ্ধান্তে ভাগ হয়ে গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো তো? সাবজেক্টটা কি প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে? যেহেতু তাদের মতামত ভিন্ন ভিন্ন, তাই সাবজেক্টটা কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে কি হ্যাজ হবে? না, এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাভ হবে। ওকে, why is it going away? আচ্ছা, এখানে হ্যাভ হবে, নট হ্যাজ। আই এম সরি ফর দি ভেরি ব্যাড হ্যান্ড রাইটিং। আচ্ছা, এখানে হ্যাভ হবে। দ্য জুরি হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স অন দিস টপিক। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। অ্যান্ড সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট অ্যাকচুয়ালি এটাই। অ্যান্ড আরও অনেক রুলস আছে, বাট যে আমি তোমাদেরকে যেটা বলেছি যে খুব বেশি ইন ডেপথে যে কোয়েশ্চেন আসে না, খুব ইজিগুলোই আসে। অ্যান্ড দিজ আর দি মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি খুঁজে পেয়েছি, তাই আমি তোমাদেরকে এগুলো বলে দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কি হলো? সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ডান। আমরা নেক্সট পোর্শনে যাই। নেক্সট পোর্শনটা হচ্ছে হোমোনিম। হোমোনিম কি বলো তো? হোমোনিমস আর ওয়ার্ডস যেটার তোমার উচ্চারণটা সেম কিন্তু তাদের স্পেলিং ডিফারেন্ট অ্যান্ড তাদের অর্থও ডিফারেন্ট। তাহলে কি বলতো? হোমোনিমস আর ওয়ার্ডস দ্যাট সাউন্ড দ্য সেম বাট হ্যাভ ডিফারেন্ট মিনিংস অ্যান্ড আর স্পেলড ডিফারেন্টলি। এক্সাম্পল কি একটু দেখি চলো তো হোমোনিমের। আচ্ছা দেখো, রাইট এটা কি? তুমি যখন একটা সেন্টেন্স ইউজ করতে যাবা, তখন তো তুমি এত ইনাউন্সিয়েশন দিয়ে বলবা না যে রাইট অর রাইট, ইউ ডোন্ট সে ইট লাইক দ্যাট, কারেক্ট? তাহলে কি হবে? এটা অবভিয়াসলি শুনতে একটু সেম লাগে যে রাইট। These are homonyms. Okay, they sound exactly the same, but they have different spellings. দেখো, একটা হচ্ছে WRIT আর একটা হচ্ছে RIGHT, and again they have different meanings. একটা অর্থ হচ্ছে লিখা আর একটা অর্থ হচ্ছে সঠিক বা অধিকার, যেটাই বলি না কেন সেটা। আরেকটা এক্সাম্পল দেখি চলো। হিয়ার একটার মানে হচ্ছে এখানে, আরেকটার মানে হচ্ছে শুনতে পাওয়া। তো দুইটা হচ্ছে কি ডিফারেন্ট মিনিং এর ওয়ার্ড, কিন্তু দে সাউন্ড আ লট সেম। আচ্ছা, আরেকটা কি হতে পারে? সেন্ট। এই সেন্ট কি? SENT, এটা হচ্ছে তোমার সেন্ডের পাস্ট ফর্ম। অ্যান্ড SCENT, এটার মানে কি বলতো? ঘ্রাণ। তাহলে কি বলতো? দিজ আর হোমোনিমস। এখন মিস্টেক অকার্স ওয়েন দ্য রং স্পেলড ওয়ার্ড ইজ ইউজড ইন আ সেন্টেন্স। তার মানে তুমি যদি ধরো যেখানে তোমার রাইট লেখার কথা, ঠিক আছে, ওখানে তুমি WRIT লিখে দিলা, তাহলে কি সেন্টেন্সটার মিনিংটা চেঞ্জ হয়ে গেল না বলো? তাহলে ওখানে একটা ভুল হয়ে যাবে। এখন তুমি এটা ফিক্স কিভাবে করবা? জাস্ট সোয়াপ দি রং ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ওয়ান। ওকে, চলো আমরা একটা এক্সাম্পল দেখি। দিস বুক ইজ ভেরি ডিয়ার টু মি। আচ্ছা, ডিয়ার এটার মানে কি? হরিণ। এই বইটা আমার কাছে খুবই হরিণ, এটার কোনো মিনিং আছে? না। তাহলে ডিয়ারের মতো শুনতে পাওয়া যায় এরকম আরেকটা ওয়ার্ড কি বলতো? DEAR, ডিয়ার, এটা মানে হচ্ছে প্রিয়। এই বইটা আমার কাছে খুবই প্রিয়। ওকে, তাহলে এটাই হবে আমার ফিক্স। জাস্ট চেঞ্জ দি ওয়ার্ড অ্যান্ড ইউর ডান। ওকে, লেটস সি আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে উইচ রুট ডু ইউ টেক টু ওয়ার্ক। মানে তুমি কোন রাস্তা ধরে তোমার কাজে যাও। এখানে ROOT, এটার মানে কি বলো তো? এটার মানে হচ্ছে শিকড়। তুমি কোন শিকড় দিয়ে কাজে যাও, এটা কিছু হলো বলো? না, হলো না। এখন রুটের মতো শুনতে আরেকটা ওয়ার্ড কি আছে বলো তো? রুট, ROUT। এটাকে রুটও বলা হয়, আবার রাউটও বলা হয়। ওকে, তো এই রুটের স্পেলিংটা হচ্ছে ROUTE, এটার মানে হচ্ছে পথ, ঠিক আছে? তাহলে আমি যদি এই স্পেলিংটা জাস্ট ঠিক করে দিই অ্যান্ড কারেক্ট ওয়ার্ডটা ইউজ করি, আমার প্রবলেম সলভড। ওকে, উইচ রুট ডু ইউ টেক টু ওয়ার্ক। আরেকটা এক্সাম্পল, উই ওয়াকড হোম থ্রু দ্য পার্ক। ওকে, এই থ্রু মানে কি বলতো? এই থ্রু মানে হচ্ছে নিক্ষেপ করা। থ্রো মানে নিক্ষেপ করা। থ্রো এর পাস্ট ফর্ম হচ্ছে থ্রু। উই ওয়াকড, আমরা হচ্ছে গিয়ে পার্কের মধ্য দিয়ে হেঁটে গেলাম। সেন্টেন্সটা এরকম হবে না বলতো? তাহলে এখানে কি হবে? থ্রু এর মতো সিমিলার শুনতে আরেকটা ওয়ার্ড কি বলতো? থ্রু। THROUGH, এটার অর্থ হচ্ছে মধ্যে, ঠিক আছে? মধ্যে দিয়ে আমরা হেঁটে গেলাম। ওকে, চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড ইউর ডান। সো হোমোনিক মিস্টেক ইজ ভেরি ইজি। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা নেক্সট সেকশনটাতে চলে যাই, উইচ ইজ আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল কি বলতো? আর্টিকেল আমরা জানি কি? A, N, and the. These are called article, right? A mistake occurs when a wrong article is used in a sentence
or when article is used where it's not needed or used where it's not needed, where it's needed. আচ্ছা, এটার মানে কি, যখন আমরা কোনো সেন্টেন্সে একটা ভুল আর্টিকেল থাকবে তখন সেটা একটা মিস্টেক হিসেবে কনসিডার্ড হবে। আরেকটা কি বলো তো, যখন একটা সেন্টেন্স আমার আর্টিকেল দরকার কিন্তু আমি সেখানে আর্টিকেলটা লিখি নাই, এটাও একটা মিস্টেক না বলো? বা যেখানে আমার আর্টিকেলের দরকার নেই আমি সেখানে জোর করে একটা আর্টিকেল বসাই দিলাম, সেটাও একটা মিস্টেক। তো আমরা হচ্ছে গিয়ে কীভাবে এটা সলভ করবো বলো তো? উই আর গোয়িং টু অ্যাপ্লাই কারেক্ট আর্টিকেল ওয়ার নিডেড। লেটস সি এক্সাম্পলস। আই অ্যাম গোয়িং টু গ্রোসারি স্টোর। ওকে, গোয়িং টু গ্রোসারি স্টোর, দিস সিমস কারেক্ট, কিন্তু উই ইউজ দি আর্টিকেল দিয়ে বিফোর পাবলিক প্লেসেস কি বলতো? গ্রোসারি স্টোর, পার্ক, তারপরে দি মল, স্কুল, কলেজ, এরকম টাইপের জিনিসগুলো হচ্ছে কি পাবলিক প্লেসেস। পাবলিক প্লেসেসের আগে ইট ইজ দ্য রুল যে আমাদের দি আর্টিকেলটা ইউজ করতে হবে। তাহলে আমি কি লিখলাম? আই এম গোয়িং টু দি গ্রোসারি স্টোর, সরি এখানে স্পেলিং মিস্টেক। তারপরে বা হচ্ছে আই এম গোয়িং টু দি পার্ক, আই এম গোয়িং টু দ্য মল। ওকে, সো পাবলিক প্লেসের আগে আমাদের দি আর্টিকেলটা ইউজ করতে হবে। তারপর সেকেন্ড এক্সাম্পল, আই লাইক দি অ্যাপলস। আচ্ছা, দি অ্যাপলস, এই সেন্টেন্সটার মানে কি দাঁড়াচ্ছে বলো তো? আমি অ্যাপলস পছন্দ করি। এখন আর মানে এটা কি একটা ইন জেনারেল স্টেটমেন্ট না বলো, যে আমি আপেল পছন্দ করি? এটা একটা নর্মাল, ইটস নট স্পেসিফাইড যে আমি কোন অ্যাপলসের কথা বলছি। আমি যদি কোনো স্পেসিফিক অ্যাপলসের কথা বলতাম তাহলে আমি কিভাবে লিখতাম বলো তো? আই লাইক দিজ অ্যাপলস বা আই লাইক দোজ অ্যাপলস। কিন্তু এরকম তো নাই এখানে, এটার মানেটাই দাঁড়াচ্ছে যে আমি অ্যাপলস পছন্দ করি। ইটস আ ভেরি ইন জেনারেল নর্মাল স্টেটমেন্ট। তো এরকম স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের অ্যাপলসের আগে দি ইউজ করার কোনোই দরকার নাই, দিস ইজ আননেসেসারি। তো আমরা এটা যদি সরাই দিই তাহলে আমাদের সেন্টেন্সটা কী দাঁড়ায়? আই লাইক অ্যাপলস। তো এটা অ্যাকচুয়ালি সব অ্যাপলসকেই বোঝানো হচ্ছে। তো দিস ইজ হাউ ইউ ফিক্স ইট। ওকে, তারপরে হি ইজ ভেরি বিজি ম্যান। এটা তো শুনতে একটু কেমন কেমন জানা লাগে বলো? এখন দেখো এখানে মিস্টেক আমরা কীভাবে বুঝলাম? যে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন মানে কি? যা গুনতে পারা যায়, ঠিক আছে? এরকম নাউন যদি সিঙ্গুলার হয় এটার আগে অবশ্যই আমাদের এ যে আর্টিকেল সেটা ইউজ করতে হবে। তাহলে আমাদের কি ভেরি বিজি ম্যান, এটা কি? ইটস আ নাউন অবভিয়াসলি, অ্যান্ড এটা কি কাউন্টেবল না? আমরা কাউন্ট করতে পারি না লাইক 1 বিজি ম্যান, 2 বিজি ম্যান, লাইক মানে এভাবেই। তো এটা যেহেতু একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটার আগে আমরা একটা আর্টিকেল ইউজ করবো উইচ ইজ এ। ওকে, হি ইজ এ ভেরি বিজি ম্যান। ওকে, লাস্ট ওয়ান, এটা হচ্ছে আই এম ইঞ্জিনিয়ার। এটাও তো ইট সাউন্ডস ইনকারেক্ট, রাইট? এখন এটার এটার সলভটা কি হবে? আই এম অ্যান ইঞ্জিনিয়ার, রাইট? আমরা সবসময় এরকমই বলে থাকি যে আই এম এ ডক্টর, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম আ স্টুডেন্ট, কারেক্ট? তাহলে এটা কেন ইউজ করে থাকি বলো তো? ওয়েন উই আর টকিং অ্যাবাউট আ জব অর আ স্ট্যাটাস, তখন আমাদের অবশ্যই একটা আর্টিকেল ইউজ করতে হবে, ঠিক আছে? জব অ্যান্ড স্টেটাসটার আগে। তাহলে আই এম অ্যান ইঞ্জিনিয়ার, দিস ইজ ইদার ইটস মাই স্টেটাস, কারেক্ট? যে আমি একজন ইঞ্জিনিয়ার। তো এটার আগে আমার আর্টিকেল অ্যান ইউজ করলাম। ওকে, আর্টিকেলস আমরা ছোটো থেকে পড়ে আসছি, ইটস ভেরি ইজি টু আস। সো এটা জাস্ট তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের এক্সাম্পলসগুলো দেখিয়ে দিলাম। তো আমরা নেক্সট পোর্শনে চলে যাই, ঠিক আছে? সেটা হচ্ছে টেন্স অর ইনকনসিস্টেন্ট ভার্ব টেন্স। এটা কি বলতো? টেন্স অর ইনকনসিস্টেন্ট ভার্ব টেন্স মিস্টেক অকার্স when a sentence is written in a different tense than the rest of the passage. ধরো তোমার একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা টোটালি তোমার প্রেজেন্ট টেন্সে লেখা আছে, এখন মাঝখান দিয়ে তুমি দেখলে কি একটা সেন্টেন্স পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে এটা কেমন যেন উদ্ভট না? এটা একটা মিস্টেক, ঠিক আছে? এটাকেই তোমার টেন্সের মিস্টেক হিসেবে আইডেন্টিফাই করতে পারো, অর ইনকনসিস্টেন্ট ভার্ব টেন্স। ওকে, তাহলে এটা আমরা কিভাবে ফিক্স করব? আমাদের যে মিস্টেক সেন্টেন্সটা থাকবে ওইটাকে আমরা রেস্ট অফ দ্য প্যাসেজের সাথে আমরা মিলায় লিখে দিব। চলো আমরা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে নাম্বার 1, উই ওয়ার 7 miles away from the shore। মানে কি আমরা হচ্ছে তীর থেকে 7 মাইল দূরে ছিলাম। সাডেনলি দ্য স্কাই টার্নস ডার্ক, উই বিকেম ভেরি অ্যাফ্রেড। দেখো ওয়ার এখানে হচ্ছে পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, তারপরে উই বিকেম পাস্ট টেন্স ইউজ করা হয়েছে, কারেক্ট? কিন্তু এখানে কি লেখা আছে? টার্নস, প্রেজেন্ট টেন্স ইউজ করা। তাহলে কি একটু উদ্ভট হয়ে গেল না জিনিসটা? তাহলে এটা আমার টেন্স অথবা ইনকনসিস্টেন্ট ভার্ব টেন্স মিস্টেক। এটাকে আমরা কীভাবে সলভ করব? যেহেতু আমার রেস্ট অফ দ্য সেন্টেন্স পাস্ট টেন্সে আছে, আমি এটাকে জাস্ট এই ভার্বটাকে পাস্টে ট্রান্সফর্ম করে ফেলি, তাহলেই হয়ে যাবে সাডেনলি দ্য স্কাই টার্নড ডার্ক। ওকে,
That's how we solve it. Number 2. The man standing behind me was slurping soda and crunching candy. মানে কি আমার আমার পিছে যে লোকটা দাঁড়িয়ে ছিল সে হচ্ছে খুব শব্দ করে সোডা খাচ্ছিল অ্যান্ড হচ্ছে সে খুব মানে কুড়মুড় করে ক্যান্ডি খাচ্ছিল। আই এম গেটিং অ্যাংরিয়ার বাই দ্য মিনিট। দেখো এখানে কি পাস্ট টেন্সটা, দ্য ম্যান স্ট্যান্ডিং বিহাইন্ড মি ওয়াজ স্লার্পিং সোডা, তাহলে এটা পাস্ট টেন্সে আছে কিন্তু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেওয়া যে আই অ্যাম গেটিং অ্যাংরি, তাহলে এটা রং না বলো? তাহলে আমি কি করব, এটাকে আমি এর প্রিভিয়াস সেন্টেন্সের সাথে ম্যাচ করে পাস্ট টেন্সে নিয়ে যাব। অ্যাম এর জায়গায় কি ইউজ করবো, ওয়াজ। আই ওয়াজ গেটিং অ্যাংরি বাই দ্য মিনিট, তাহলে আমার কি টেন্সের প্রবলেমটা সলভ হয়ে গেল। নাম্বার 3, ডক্টর পার্ক স্মাইলড অ্যান্ড ওয়েলকামস দ্য নেক্সট পেশেন্ট। দেখো তোমার যে প্রবলেম একটা প্যাসেজে থাকতে পারে, খালি এরকমও না, তোমার একটা সেন্টেন্সের মধ্যেও তুমি এই টেন্স প্রবলেমটা পেতে পারো। যেমন দেখো তো, ডক্টর পার্ক স্মাইলড অ্যান্ড ওয়েলকামস, দুইটা টেন্স এখানে। স্মাইল হচ্ছে পাস্ট টেন্স দেওয়া, আবার হচ্ছে ওয়েলকামস এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট টেন্স দেওয়া, তাহলে কি হলো? হলো না। তো তুমি এখানে চেঞ্জ করে দিতে হবে, তোমার তোমার দুইটা দুইটা ভার্বই তোমার সেম টেন্সে নিয়ে আসতে হবে। তুমি চাইলে কিন্তু স্মাইলটাকেও চেঞ্জ করতে পারো, তুমি ওয়েলকামটাকেও চেঞ্জ করতে পারো। যেহেতু আমার এখানে ওয়েলকামের নিচে আন্ডারলাইন করা, আমরা ওয়েলকামটাকে চেঞ্জ করি। আমার স্মাইল হচ্ছে পাস্ট টেন্সে দেওয়া, তাই আমি ওয়েলকামটাকেও পাস্ট টেন্সে নিয়ে গেলাম। তাহলে কি হলো, অ্যান্ড ওয়েলকাম দ্য নেক্সট পেশেন্ট। ওকে, তো আমাদের সলভ। তো ইনকনসিস্টেন্ট ভার্ব টেন্স বা টেন্স যেটাই বলো, এই প্রবলেমগুলো এভাবে আসে না, আমাদের এভাবে সলভ করতে হয়। তো আমরা পরেরটায় চলে যাই, ফল্টি প্যারালেলিজম। এটাও তোমাদের কাছে অবশ্যই একটা নিউ কনসেপ্ট হওয়ার কথা, ঠিক আছে? অ্যান্ড ইটস মাই ফেভারিট, এটা অনেক মজার, এটা সলভ করাও মজার। চলো তো দেখি এটা কি। ফল্টি প্যারালেলিজম অকার্স ওয়েন দি আইটেমস অর ডিফারেন্ট পার্টস অফ আ সেন্টেন্স ডোন্ট হ্যাভ দ্য সেম গ্রামাটিক্যাল স্ট্রাকচার। মানে কি, এটার মানে হচ্ছে তো তোমার একটা সেন্টেন্সের there could be multiple parts in a sentence, correct? কিন্তু তোমার ওই পার্টসগুলা they don't agree grammatically very different। আচ্ছা, এটা বোঝার জন্য চলো তো আমরা ফার্স্ট এক্সাম্পলে সেন্টেন্সটা দেখি। দেখো তো এখানে লেখা, ব্রিট স্পেন্ডস হার ফ্রি টাইম রিডিং, লিসনিং টু মিউজিক অ্যান্ড শি ওয়ার্কস ইন দ্য গার্ডেন। এখন দেখো তো এই সেন্টেন্সের কয়েকটা পার্ট আছে না, রিডিং একটা পার্ট, তারপরে লিসেনিং টু মিউজিক একটা পার্ট, আবার হচ্ছে ওয়ার্কস ইন দ্য গার্ডেন এটাও একটা পার্ট ধরা যায়। বা তুমি এটাও বলতে পারো যে এটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট আইটেমস ইন দ্য সেন্টেন্স, কারেক্ট? কিন্তু দে আর ইন ডিফারেন্ট ফর্মস। দেখো এখানে ভার্বের সাথে আইএনজি দেওয়া, এখানেও ভার্বের সাথে আইএনজি দেওয়া, কিন্তু এখানে ভার্বের সাথে কী দেওয়া বলো তো, এস বাই এস যোগ করা হয়েছে। তাহলে কি এটা একটু ডিফারেন্ট হয়ে গেল না? এই পার্টটা কি এই দুইটার সাথে অ্যাগ্রি করতেছে? করতেছে না। তাহলে এটা আমার একটা প্রবলেম, এটাই হচ্ছে গিয়ে তোমার ফল্টি প্যারালেলিজম। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে ফিক্স করব, যে মেক শিওর অল দি গ্রামাটিক্যাল স্ট্রাকচারস অফ দ্য সেন্টেন্স আর দ্য সেম। ওকে, তাহলে দেখো তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে ফিক্স করতে পারি। যেহেতু আমার প্রিভিয়াস দুইটা ভার্ব আইএনজি যুক্ত করা হয়েছিল, আমরা যে এই লাস্টের ভার্বটা ছিল ওইটার সাথে আইএনজি যোগ করে দিই। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ায়, ব্রিট স্পেন্ডস হার ফ্রি টাইম রিডিং, লিসনিং টু মিউজিক অ্যান্ড ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। তাহলে হয়ে গেল না বলো? ইয়েস, লেটস সি নাম্বার 2। আফটার কমপ্লিটিং দ্য ট্রিপ আই ওয়াজ এক্সস্টেড, ইরিটেবল অ্যান্ড ওয়ান্টেড টু ইট। এখন দেখো, এক্সস্টেড একটা পার্ট, ইরিটেবল একটা পার্ট, আবার হচ্ছে ওয়ান্টেড টু ইট এটা একটা পার্ট। এখন দেখো এক্সস্টেড কি বলো তো, এক্সস্টেড মানে আমি ক্লান্ত ছিলাম, এটা একটা অ্যাডজেক্টিভ, কারেক্ট? কারণ এটা আমার আমার অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে কি ইরিটেবল, মানে আমাকে মানে আমি খুবই বিরক্ত ছিলাম, মানে আমি ইজিলি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম, এটাও একটা অ্যাডজেক্টিভ, আমার অবস্থা বোঝাচ্ছে। অ্যান্ড এখানে কি লেখা বলো তো, ওয়ান্টেড টু ইট। এটা টোটালি একটা ডিফারেন্ট মানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেয়া না বলো, বিকজ এই দুইটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ অ্যান্ড এটাকে হচ্ছে গিয়ে একটা মানে ভার্ব দিয়ে করে দিছে, এটা কি হলো? হলো না। তাহলে আমি ট্রাই করতে পারি কি, যে এই পার্টটাকে রেস্ট অফ দ্য সেন্টেন্সের সাথে মিলানোর জন্য আমি দেখলাম ওয়ান্টেড টু ইট, এটা কি কোনো অ্যাডজেক্টিভে রূপান্তর করা যায়? অবশ্যই যায়। ওয়ান্টেড টু ইট মানে কি, হাংরি, আই ওয়াজ হাংরি, ঠিক না? তো আমি যদি ওয়ান্টেড টু ইটের জায়গায় হাংরি বসাই দিই, দেন দ্য প্রবলেম ইজ ফিক্সড। ওকে, নাম্বার 3, my hope for retirement is to be healthy and have plenty of money. এখন দেখো এখানে দুইটা পোর্শন, সেটা হচ্ছে টু বি হেলদি অ্যান্ড হ্যাভিং প্লেন্টি অফ মানি। দুইটা কি ডিফারেন্ট ওয়েতে করা না বলো তো? ফার্স্টের পোর্শনটাতে তোমার কি কি করা হয়েছে, টু বি ভার্ব ইউজ করা হয়েছে, টু বি হেলদি। আর এখানে সেকেন্ড পোর্শনটাতে কি আইএনজি যুক্ত করা হয়েছে, হ্যাভিং প্লেন্টি অফ মানি। তাহলে কি হলো, এটা না হলো না, আমার দুইটা স্ট্রাকচারকে একই রকম বানাতে হবে। তাহলে আমি কি করলাম বলো তো, আমি এখানে
এই যে এই লাস্টের পোর্শনটাকে হ্যাভিং এর জায়গায় আমি টু হ্যাভ দিলাম, টু হ্যাভ প্লেন্টি অফ মানি। তাহলে কি দুইটা পোর্শন এক হয়ে গেল না বলো তো, যে টু বি হেলদি অ্যান্ড টু হ্যাভ প্লেন্টি অফ মানি, দুইটা গ্রামেটিক্যাল স্ট্রাকচার সেম হয়ে গেল। তুমি এভাবে সলভ করতে পারো, অথবা তুমি যদি চাও যে না আমি এখানে হ্যাভিং দেওয়া আছে, আমি চাই যে আমি এই পোর্শনটাতেও আইএনজি যুক্ত কিছু একটা ইউজ করব, ঠিক আছে, তাহলে তুমি এখানে কি লিখতে পারতা বলো তো, মাই হোপ ফর রিটায়ারমেন্ট ইজ বিইং হেলদি অ্যান্ড হ্যাভিং আ লট অফ মানি, হ্যাভিং প্লেন্টি অফ মানি। ওকে, তুমি যে এভাবেই করতে হবে তা না, তুমি চাইলে আমি মাত্র যেটা বললাম যে বিইং হেলদি অ্যান্ড হ্যাভিং আ লট অফ মানি ওভাবেও করতে পারতাম। ওকে, সো দিস ওয়াজ পলিটি প্যারালেলিজম। ইট ওয়াজ ভেরি ফান, রাইট? আমার কাছে তো এটা খুবই মজার একটা টপিক লাগে। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ ইররেগুলার ভার্ব। Irregular verb কি? Irregular verb are verbs that are not turned into past tense using ed at the end. বলো তো আমরা যখন একটা সাবজেক্ট একটা ভার্বকে আমরা যখন পাস্ট ফর্মে নিতে যাই তখন মোস্ট কেসে আমরা কি কি করি বলো তো? মোস্টলি লাস্টে ইডি যুক্ত করে আমরা জাস্ট পাস্ট ফর্মে নিয়ে যাই, রাইট? যেমন প্লে, প্লেড, প্লেড, বা হচ্ছে আর কি আছে, আরে মাথায় আসতেছে না। আচ্ছা, এরকম আরো এক্সাম্পলস আছে, আই জাস্ট ওয়েন্ট ব্ল্যাঙ্ক, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, তো এরকম যেগুলো আছে মোস্ট কেসে আমরা দেখি লাস্টে ইডি যুক্ত করে আমরা পাস্ট ফর্মে নিয়ে যাই। কিন্তু ইররেগুলার ভার্ব কোনটা বলো, যেগুলোকে আমরা লাস্টে ইডি যুক্ত না করে ইন সাম আদার ওয়ে আমরা এগুলোকে পাস্ট টেন্সে নিয়ে যাই। যেমন কি বলতো, মিস্টেক, মিস্টুক, মিস্টেকেন, কারেক্ট? এটা কি আমরা মিস্টেকের লাস্টে ইডি যুক্ত করেছি, মিস্টেক করে কি আমরা পাস্ট ফর্মে নিয়েছি? নো। সো দিস ইজ এ অ্যান ইররেগুলার ভার্ব। ওকে, আরেকটা এক্সাম্পল কি হতে পারে, বিগিন, বিগ্যান, বিগান, লাস্টে ইডি যুক্ত না করে আমরা অন্য ওয়েতে এটাকে পাস্ট ফর্মে নিয়ে গেছি, সো দিস ইজ অলসো অ্যান ইররেগুলার ভার্ব। আরেকটা কি, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, এটাও ইররেগুলার ভার্ব। ওকে, আ মিস্টেক অকার্স when irregular verbs are written as regular verbs। মানে কি, ধরো তোমার একটা সেন্টেন্সে তোমার ইররেগুলার ভার্ব আছে, এটাকে তুমি কিন্তু ইডি যুক্ত করে তুমি হচ্ছে পাস্ট ফর্মে নিতে পারলা না, কিন্তু তুমি জোর করে এটা লাস্টে ইডি যুক্ত করে তুমি পাস্ট ফর্মে নিয়ে গেলা, দ্যাট ইজ আ মিস্টেক। ঠিক আছে, তোমার এই মিস্টেকটা যখন থাকবে তখন তুমি ওইটাকে সলভ করবা কিভাবে, জাস্ট ইউজ দি কারেক্ট ওয়ে অর ইউজ দি কারেক্ট ওয়ার্ড। ওকে, যেমন দেখো এক্সাম্পল দেখি, হি হ্যাজ বিল্ডেড এ নিউ হাউস ফর আস। বিল্ড, বিল্ডের পাস্ট ফর্ম কি বলতো, বিল্ড, বিল্ট, বিল্ট, কারেক্ট? তাহলে এখানে লাস্টে ইডি আছে, তাহলে এটা বলো তো একটা মিস্টেক না? এটাকে আমি জোর করে লাস্টে ইডি যুক্ত করে তারপরে এটাকে পাস্ট ফর্মে নিলাম না, তাহলে এটা মিস্টেক। তো আমার কারেক্ট ওয়ার্ডটা কি হবে, বিল্ট, বিইউআইএলটি। এই ওয়ার্ডটা লিখে দিলি আমার প্রবলেম সলভড। নাম্বার 2, আফটার কামিং হোম আই স মাই ব্রাদার হ্যাড ইটেড অল মাই চকলেটস। ইটেড, ইটকে কি আমরা লাস্টে ইডি যুক্ত করে পাস্ট ফর্মে নিতে পারি না? এখানে কি হবে, ইটের পাস্ট ফর্ম কি, ইটেন। এখন ইটেডের জায়গায় আমি জাস্ট ইটেন লিখে দিলাম অ্যান্ড মাই প্রবলেম ইজ সলভড। Again, he stealed a lot of money from his company. Steal এর পাস্ট ফর্ম কি বলতো, স্টিল, স্টোল, স্টোলেন। তাহলে এখানে আমি এটা জোর করে এটাকে পাস্ট টেন্সে নিয়ে গেলাম না ইডি যুক্ত করে। ইফ আই ইউজ দি কারেক্ট ফর্ম হুইচ ইজ স্টোল, তাহলে আমার প্রবলেম সলভ হয়ে যায়। ওকে, এটা ছিল ইরেগুলার ভার্ব অ্যান্ড এটার মিস্টেকগুলা, মানে এটা নিয়ে কোয়েশ্চেন্স এভাবেই আসে। আচ্ছা, আমাদের আর আই থিঙ্ক লাস্ট দুইটা আছে, এই দুইটা আমরা দেখে ফেলি। সেটা হচ্ছে মিসিং অ্যাপস্ট্রফি। আচ্ছা, মিসিং অ্যাপস্ট্রফি, এই মিস্টেকটা কখন হয় বলো তো, ইট অকার্স ওয়েন অ্যান অ্যাপস্ট্রফি ইজ মিসিং ফ্রম ওয়ের ইটস নিডেড। যেখানে আমার অ্যাপস্ট্রফি দরকার ওখানে আমি অ্যাপস্ট্রফি ইউজ করলাম না, সেটাই হচ্ছে কি আমার একটা মিস্টেক। তো আমি এটা সলভ কীভাবে করবো, অবভিয়াসলি জাস্ট অ্যাড দি অ্যাপস্ট্রফি। এক্সাম্পল কি, টুডেজ ফ্যাশন ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দি 80s। 80s, এই ওয়ার্ডটা কি জানো, এটা হচ্ছে গিয়ে বোঝাচ্ছে 1980s। ওকে, এটাকে হচ্ছে কি এভাবে লেখা হয় কেন, যে সামটাইমস উই ইউজ ইট লাইক, মানে একটু শর্ট করে লেখার জন্য 19টাকে বাদ দিয়ে লেখা হয়, কিন্তু 19-এর জায়গায় একটা অ্যাপস্ট্রফি ইউজ করা হয়। ওকে, অ্যান্ড এই অ্যাপস্ট্রফি দিয়ে কি বোঝায়, যে ইট ইন্ডিকেটস মিসিং লেটার্স অ্যান্ড নাম্বারস। কিন্তু দেখো এখানে 80s-এর আগে কি অ্যাপস্ট্রফিটা দেয়া আছে, দেয়া নেই, ইটস মিসিং ফ্রম হিয়ার। দ্যাট মিনস আমার এখানে অ্যাপস্ট্রফিটা যুক্ত করে দিতে হবে, অ্যান্ড দ্যাটস হাউ উই সলভ ইট, জাস্ট অ্যাড দি অ্যাপস্ট্রফি। Again, they are not going to the trip. There, এটা কি বলো তো, THYRE, এটা হচ্ছে দে আর এর শর্ট ফর্ম না, ইটস আ কন্ট্রাকশন। কন্ট্রাকশনের সময় আমরা অলওয়েজ একটা অ্যাপস্ট্রফি ইউজ করি না, যে আই এমকে আমরা লিখি আই এম, বা দেয়ারকে লিখি দেয়ার, হি ইজকে লিখি হিজ, ঠিক না?
তো এখানে আমি যদি জাস্ট অ্যাপস্ট্রফিটা অ্যাড করে দিই, মাই প্রবলেম ইজ সলভড। অ্যাগেন, আই মেড দ্য স্মুদি আ লিল ডিফারেন্টলি টুডে। আচ্ছা, এখানে লিল কি বলো তো? লিল ইজ অ্যাগেন ইটস আ ওয়ার্ড যেটাতে আমার একটা অ্যাপস্ট্রফি মিসিং, অ্যান্ড এই অ্যাপস্ট্রফিটা ইট ইন্ডিকেটস সাম মিসিং লেটার্স। লিল মানে হচ্ছে লিটল। ওকে, তারপর হচ্ছে এরকম আরও অনেক ওয়ার্ডস আছে, যেমন ওল্ড। ওল্ড কি সামটাইমস ও এল লেখা হয়। ওকে, এরকম টাইপস আরও অনেক ওয়ার্ড থাকে, ঠিক আছে? ওগুলা হচ্ছে তোমার এরকম ওগুলোতে আমার অ্যাপস্ট্রফি অ্যাড করে আমার যে মিসিং লেটার্স আছে ওগুলোকে ইন্ডিকেট করি। এখন লিল, এখানে অ্যাপস্ট্রফি অবভিয়াসলি মিসিং, তো আমি এখানে একটা অ্যাপস্ট্রফি অ্যাড করে দিলে আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। ওকে, লাস্ট ওয়ান ইজ হেদার্স কার ইজ ব্রোকেন। ওকে, এখানে একটা অ্যাপস্ট্রফি মিসিং না। এই অ্যাপস্ট্রফিটা কি বলতো? ইট ইট ইজ ইউজ টু ইন্ডিকেট পজেশন। পজেশন মানে কি? যে মালিকানা, যে হেদার্স কার, তারপরে হিজ কার, বা হচ্ছে হিজ ফুটবল, বা হিজ ডল, যে কোনো কিছু হতে পারে। এখানে যে অ্যাপস্ট্রফিটা ইউজ করা এটা বেসিক্যালি যে মালিকানা বোঝাতে ইউজ করা। এখন হেদার্স কার তার মানে কি? হেদারের কার। তাহলে এখানে একটা অ্যাপস্ট্রফি মিসিং অবভিয়াসলি, বিকজ এটা মালিকানা বোঝায়। তো এখানে আমি যদি একটা অ্যাপস্ট্রফি অ্যাড করে দিই, দ্যাটস হাউ আই সলভ ইট। ওকে, আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। ওকে, লাস্ট টপিকটা হচ্ছে মিসিং কমা। এই মিস্টেকটা কখনো অবভিয়াসলি যেখানে আমার একটা কমা দরকার কিন্তু সেখান থেকে আমার কমাটা মিসিং থাকলে আমার প্রবলেমটা দ্য প্রবলেম অ্যাকার্স। ওকে, তো হাউ ডু উই ফিক্স ইট? উই জাস্ট অ্যাড দি কমা। ওকে, কয়েকটা এক্সাম্পল দেখি আমরা। ফার্স্ট ওয়ান, উই উইল গ্র্যাজুয়েট অন 6 জুন 2025। এখন এটা কেন মিস্টেক বলো তো? বিকজ আমরা একটা কমা ইউজ করি যখন আমরা কোনো ডেটস লিখি। ডেটস লেখার ক্ষেত্রে আমরা কমা ইউজ করি, ঠিক আছে? কিন্তু এখানে কমাটা দেয়া নেই। তাহলে আমরা যদি এখানে কমাটা অ্যাড করে দিই যে June 6, 2025, তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। ওকে, আরেকটা এক্সাম্পল, স্যাম লিভস ইন মিরপুর, ঢাকা। এখন এটা একটা প্রবলেম, এখানে একটা কমা মিসিং আছে। এটা আমরা কিভাবে বুঝলাম বলো তো? যে সিটি অ্যান্ড স্টেটস, বা হচ্ছে তোমার ওয়াইল রাইটিং অ্যাড্রেস, মানে অ্যাড্রেস লেখার সময় অ্যান্ড শহর বা স্টেটসের মাঝখানে আমাদের একটা কমা ইউজ করতে হয়, কিন্তু এখানে এখানে সিটি অ্যান্ড স্টেট বোঝাচ্ছে কিন্তু এখানে কোনো কমা নেই। তাহলে এখানে আমার একটা মিসিং কমা আছে, মিসিং কমাটা অ্যাড করে দিলে প্রবলেম সলভড। আগেন, বিকজ অফ দ্য ট্রাফিক জ্যাম উই ওয়ার লেট টু ক্লাস। এটা কি বলো তো? বিকজ কি ডিপেন্ডেন্ট ওয়ার্ড না? তোমাদের কি মনে আছে আমরা ফ্র্যাগমেন্টের সময় পড়েছিলাম যে ডিপেন্ডেন্ট ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেন্টেন্সের মাঝে একটা কমা বসে। তাহলে এখান থেকে কমাটা মিসিং না বলো? বিকজ অফ দ্য ট্রাফিক জ্যাম, এখানে একটা কমা হওয়ার কথা, ইটস মিসিং। সো আমরা যদি কমাটা বসিয়ে দিই দেন দ্য প্রবলেম সলভড। Another one, Samantha, my elder sister, is having a baby. এখানেও কমা মিসিং। কিভাবে বুঝলাম বলো তো? এখানে কি বোঝাচ্ছে? সামান্থা মাই এল্ডার সিস্টার, এটাকে বলা হয় কি? অ্যাপজিটিভ। অ্যাপজিটিভ হচ্ছে কি? যে ধরো আমি একটা নাউন ইউজ করলাম, নাউনের পরে আমি আরও কিছু নাউন ফ্রেজ ইউজ করলাম টু ফার্দার ডিসক্রাইব দি নাউন, ঠিক আছে? সেটা কি আমার হচ্ছে অ্যাপজিটিভ বুঝায়, ঠিক আছে? সামান্থা মাই এল্ডার সিস্টার, এটা দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? যে সামান্থা সে হচ্ছে কি আমার এল্ডার সিস্টার, লাইক সামান্থা হু ইজ মাই এল্ডার সিস্টার ইজ হ্যাভিং আ বেবি। এরকম বোঝায় না যে আমরা সামান্থা কে সেটা আমরা বোঝাতে ট্রাই করছি। এটাকে বলা হয় অ্যাপজিটিভ। অ্যাপজিটিভসে আমরা সবসময় কমা ইউজ করে থাকি, যেমন কি সামান্থা কমা মাই এল্ডার সিস্টার কমা ইজ হ্যাভিং আ বেবি। ওকে, তারপরে অ্যাপজিটিভের আরেকটা এক্সাম্পল যদি তোমাদের বুঝাতে চাই তাহলে কি হতে পারে? যে ধরো ডক্টর পার্ক, না না ডক্টর পার্ক না, ধরো মিস্টার পার্ক মাই টিচার আস্কড মি টু ডু মাই হোমওয়ার্ক। তাহলে এখানে কি? মিস্টার পার্ক হি ইজ মাই টিচার, কারেক্ট? তো এটাই আমি বুঝাচ্ছিলাম কি মিস্টার পার্ক মাই টিচার আস্কড মি টু ডু মাই হোমওয়ার্ক। আচ্ছা, আমি তোমাদের একটা লিখেই দিই, লিখে বুঝালে আই থিঙ্ক একটু ক্লিয়ার হয়ে যাবে। মিস্টার মিস্টার পার্ক মাই টিচার asked me to do homework. ওকে, তাহলে এখানে কি হবে বলতো? মিস্টার পার্ক দিয়ে আমি কি বুঝাচ্ছি? মিস্টার পার্ক হু ইজ মাই টিচার। ওকে, দিস ইজ অলসো এ পজিটিভ। ওকে, আমি জাস্ট মাই টিচার দিয়ে আমি বুঝাচ্ছি যে মিস্টার পার্ক হু ইজ মাই টিচার, আমি মিস্টার পার্ককে আরেকটু ডিসক্রাইব করতে যাচ্ছি। ওকে, এটাই হচ্ছে এ পজিটিভ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, লাস্ট ওয়ান ইজ আই লাভ সুইমিং
I love swimming, golfing and fishing in the summer. এখানে কি বলতো যে এটা একটা মিস্টেক। সুইমিং গলফিং এটার মাঝে অবভিয়াসলি কমা হওয়ার কথা। কেন হওয়ার কথা বলতো? উই ইউজ কমা বিটুইন ইনফরমেশন অথবা বিটুইন লিস্ট অফ আইটেমস। মানে আমরা যখন একটা আইটেমের লিস্ট লিখি তখন সেখানে আমরা কমা ইউজ করি। যেমন দিজ আর লিস্ট অফ আইটেমস দ্যাট আই লাইক টু ডু ইন সামার, কারেক্ট? তাহলে এটার মাঝখানে অবভিয়াসলি কমা হবে। তাহলে কি হবে? আই লাভ সুইমিং, কমা গলফিং, কমা অ্যান্ড ফিশিং ইন দ্য সামার। ওকে, so finally we are done with our learning rules. আমরা এডিটিংয়ের রুলসগুলো সব শিখে ফেলছি একটা একটা করে। আমাদের 12টা রুলস ছিল, 12টা রুলে আমরা সবগুলোই দেখে ফেলছি। আশা করি তোমাদের বুঝতে কোথাও প্রবলেম হয়নি। এখন আমরা চেষ্টা করব কি যে আমরা একটা এক্সারসাইজ করে ফেলি। চলো একটা এক্সারসাইজ করে আমরা দেখি যে এটা কীভাবে সলভ করতে হয় বা কীভাবে লিখতে পারি। ওকে, তো চলো এটা সলভ করি। একটা এক্সাম্পল দেওয়া আছে এবং এখানে হিন্ট দেওয়া আছে যে একটা আমার প্যাসেজ দেওয়া আছে এবং সেখানে কিছু প্রবলেমস আন্ডারলাইন করা আছে, মিস্টেক আন্ডারলাইন করা আছে এবং আমাকে হিন্ট দেওয়া আছে যে এই প্রবলেমগুলো কী কী হতে পারে। আমাকে বলা আছে এটা ফ্র্যাগমেন্ট হতে পারে, সাবজেক্ট ভার্ব এসভিএস, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ওকে, এসভিএ হতে পারে, প্রিপোজিশন মিস্টেক হতে পারে, অথবা মিসিং কমা হতে পারে, ভার্ব টেন্স হতে পারে, রান অন হতে পারে, হোমোনিম হতে পারে, আর্টিকেলও হতে পারে। এখন আমাদের কাজ কি? আমাদের হচ্ছে গিয়ে মিস্টেকগুলা পড়তে হবে অ্যান্ড আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন মিস্টেক এবং সেই সাথে আমাদের মিস্টেকটাকে সলভও করে দিতে হবে। ওকে, চলো আমরা প্যাসেজটা পড়ি। দেয়ার আর 2 সিক্রেটস টু মেকিং দ্য বেস্ট চকলেট চিপ কুকিজ। Next line is, first, you should always use melted butter as it produces the chewiest cookies. এখন এখানে দেখো there are 2 secrets, it is in কি প্রেজেন্ট ফর্ম, কারেক্ট? অ্যান্ড এখানে দেখো ফার্স্ট ইউ শুড ইউজড, অলওয়েজ ইউজড। এখানে কি ইউজড হবে বলো তো? না, এখানে তো ইউজড হবে না, এখানে ইউজ হবে বিকজ ইটস ইন তোমার হচ্ছে গিয়ে ভার্ব টেন্সের সাথে ম্যাচ করছে না, কারেক্ট? বিকজ ইউ আর টেলিং সামওয়ান টু ডু সামথিং। এটা কি বেসিকলি ইটস লাইক আ রেসিপি। এই প্যাসেজটা কি বলো তো? একটু এক লাইন পরেই বোঝা যাচ্ছে যে ইটস কাইন্ড অফ লাইক আ রেসিপি অফ হাউ টু মেক চকলেট চিপ কুকিজ, কারেক্ট? তো ইউর অবভিয়াসলি রাইটিং ইন ইট প্রেজেন্ট টেন্স, দেয়ার আর 2 সিক্রেটস। তো কিন্তু এখানে কি লেখা বলো তো? ফার্স্ট ইউ শুড অলওয়েজ ইউজড। এখানে কি ইউজড হবে? এখানে ইউজ হবে, ঠিক না বলো? সো এটা হচ্ছে কি একটা মিস্টেক। এখন এটা কি মিস্টেক বলো তো? এটা ভার্ব টেন্সের মিস্টেক না, এখানে ইউজ হবে। তো আমি এটা কিভাবে সলভ করলাম? আমি ফার্স্ট লিখলাম নাম্বার এ আমার এটার সলভটা হবে। এটা কি টাইপের প্রবলেম? ইট ইজ ভার্ব টেন্স। ওকে, ভার্ব টেন্স প্রবলেম। অ্যান্ড এটার সলিউশন কি বলো তো? এটার সলিউশন করলে আমার যে সেন্টেন্সটা আসে ওইটা আমার লিখতে হবে কি, যে ফার্স্ট ইউ should always use melted butter. ওকে, তাহলে আমরা কি করলাম ফার্স্টে বলো তো? লাইনটা পড়লাম, তারপরে পড়ে আমরা একটু বুঝতে ট্রাই করলাম যাচ্ছে এখানে কোথায় ভুলটা। তাহলে আমরা কোথায় ভুলটা খুঁজে পেলাম বলো তো? যে ইউজড। কারণ কি এটা হচ্ছে আমার সেন্টেন্সের সাথে ম্যাচ করছে না। তাহলে আমরা এটা জাস্ট লিখলাম যে এটা কি টাইপের প্রবলেম ছিল, দেন আমরা কারেক্টেড সেন্টেন্সটা লিখে দিলাম অ্যান্ড দ্যাটস ইট, উই আর ডান। আচ্ছা শুড, ওকে, চলো আমরা রিজিউম করি। সেটা হচ্ছে দিস ওয়ে ইউ ডাজেন্ট নিড আ মিক্সার টু মিক্স দ্য ডো। এখন ইউ এর সাথে কি ডাজেন্ট হয় বলো তো? না, হয় না। ইউ এর সাথে ডু হয়, কারেক্ট? তাহলে কি এটা সাবজেক্ট অ্যান্ড ভার্বটা দে ডোন্ট এগ্রি, কারেক্ট? সাবজেক্টের সাথে ভার্বটা কোনোভাবেই যাচ্ছে না বিকজ ভার্ব হিসেবে এখানে হচ্ছে তোমার ডু এর জায়গায় ডাজ ইউজ করা আছে। তাহলে তোমার এটা কি মিস্টেক বলো তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মিস্টেক না, বিকজ তোমার সাবজেক্ট অ্যান্ড ভার্ব ডোন্ট এগ্রি উইথ ইচ আদার। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে আমার এসভিএ মিস্টেক, এসভিএ। অ্যান্ড হাউ ডু উই সলভ ইট? ইউ ডোন্ট need ... মানে দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, নেক্সট চলো আমরা রিজিউম করি। সেটা হচ্ছে নাম্বার 3-তে কি দেওয়া আছে এটা আমরা একটু পড়ি। ওকে, পড়েই যাই। You can just use your hand or a spoon. Be careful, however, do not use too much butter because it can make your baked cookie greasy. The second secret, using a mix of brown and white sugar.
আচ্ছা বলো তো এখানে কি দাও, দ্য সেকেন্ড সিক্রেট, দিস সিমস টু বি দ্য প্রবলেম হিয়ার। দ্য সেকেন্ড সিক্রেট এটা একটা ফুল স্টপ দেওয়া, তার মানে এটা ইন্ডিকেট করছে যে এটা একটা ফুল সেন্টেন্স, কিন্তু এটা কি অ্যাকচুয়ালি একটা ফুল অ্যান্ড প্রপার সেন্টেন্স বলো? এখানে সাবজেক্ট আছে কিন্তু কোনো ভার্ব আছে না, নেই। তাহলে এটা কি প্রবলেম বলো তো? ইটস আ ফ্র্যাগমেন্ট মিস্টেক। তাহলে এটাকে আমি কিভাবে সলভ করতে পারি বলো তো? মনে আছে কিভাবে সলভ করতে বলেছিলাম? ইউ ক্যান ইদার অ্যাড ইট টু দ্য প্রিভিয়াস অর নেক্সট সেন্টেন্স, অথবা ইউ ক্যান অ্যাড আ সাবজেক্ট অ্যান্ড অক্সিলারি ভার্ব, অর ইউ ক্যান অ্যাড আ সাবজেক্ট অর আ ভার্ব। তাহলে দেখি তো এটা কিভাবে সলভ করা যায়। দ্য সেকেন্ড সিক্রেট ফুল স্টপ ইউজিং আ মিক্স। আচ্ছা এটাকে আমি চাইলেই তো সেকেন্ড নেক্সট সেন্টেন্সের সাথে আমি অ্যাড করে দিতে পারছি, কারেক্ট? কিভাবে বলো তো? আমি এখানে যদি একটা ইজ ইউজ করি, দ্য সেকেন্ড সিক্রেট ইজ ইউজিং আ মিক্স অফ ব্রাউন সুগার। এখন দেখো সেন্টেন্সের খাতিরে এখানে আমার একটা আলাদা করে আবার সাবজেক্ট ইউজ করতে হচ্ছে না, বিকজ ঠিক আছে আমার এখানে যদি আমি একটা ইজ লাগাই দিই, একটা অক্সিলারি ভার্ব লাগাই দিই, তাহলেই হয়ে যাচ্ছে। তো এখানে আমার সাবজেক্ট দরকার হচ্ছে না, একটা অক্সিলারি ভার্ব লাগালেই হচ্ছে। এটা আমার কি মিস্টেক? ফ্র্যাগমেন্ট। অ্যান্ড হাউ ডু ইউ ফিক্স ইট? দ্য সেকেন্ড সিক্রেট ইজ ইউজিং অ্যান্ড ডট 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 দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে হয়ে গেল না? দেখো, ইউ ডোন্ট অলওয়েজ হ্যাভ টু গো বাই দ্য রুলস দ্যাট আই টোল্ড ইউ। ওকে, দেখো এখানে কি হচ্ছে, আমি সেন্টেন্সের খাতিরে তোমার যেটা দরকার হয় তুমি সেটা ইউজ করে নিতে পারো। যেমন দেখো এখানে আমার কিন্তু আরেকটা সাবজেক্টের কোনোই দরকার নেই, যেটা আমি হচ্ছে কি ফিক্সের ক্ষেত্রে বলেছিলাম যে একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট লাগছে না, আমার অক্সিলারি ভার্ব দিয়েই হয়ে যাচ্ছে। তাহলে আমি এভাবেই করে ফেলতে পারি, জাস্ট অক্সিলারি ভার্ব দিয়ে পরের সেন্টেন্সের সাথে আমি অ্যাড করে দিয়েছি। ওকে, okay, let's move forward. The moisture under the brown sugar promises an extra soft cookie. Extra soft cookie. Okay, the moisture under the brown sugar. এটা বলো তো এটা কি মিস্টেক মনে হচ্ছে? The moisture under the brown sugar promises an extra soft cookie. এটা তো মিসিং কমা না, আবার ভার্ব টেন্সও মনে হচ্ছে না, আবার এটা তো অবভিয়াসলি ফ্র্যাগমেন্টও না, রান অনও না, ইটস আ প্রপার সেন্টেন্স, লুকস ওকে। তাহলে এখানে কি প্রবলেম বলো তো? এখানে প্রিপোজিশন প্রবলেম আছে। দ্য ময়েশ্চার আন্ডার দ্য ব্রাউন সুগার বলেছে। এখন ময়েশ্চার মানে কি বলো তো? ময়েশ্চার মানে হচ্ছে, আচ্ছা প্রপার বাংলা মনে পড়ছে না, ময়েশ্চার ইজ ময়েশ্চার। ময়েশ্চার কি তোমার হচ্ছে ব্রাউন সুগারের নিচে থাকবে, আন্ডার মানে কি নিচে না বলো? তো ময়েশ্চার মানে ব্রাউন সুগারের নিচে হচ্ছে গিয়ে তোমার ময়েশ্চার থাকে না, ব্রাউন সুগারের মধ্যে ময়েশ্চার থাকে। তাহলে এখানে কি হবে বলো তো? দ্য ময়েশ্চার ইন দ্য ব্রাউন সুগার, অথবা তুমি চাইলে দ্য ময়েশ্চার অফও ইউজ করতে পারো। দেখো এখানে না তোমার বাধা ধরা কোনো রুল নেই, যেটা আমি এর আগের বারও বলেছি যে তুমি ধরো একটা সেন্টেন্সের মিস্টেক সলভ করার ক্ষেত্রে ইউ ক্যান ইউজ টু ওয়েজ। এখন ধরো তুমি একটা ইউজ করলা, তোমার ফ্রেন্ড একটা ইউজ করলো, ইট ডাজেন্ট মিন যে তুমি রং বা তোমার ফ্রেন্ড রং, যে কোনো একটা কারেক্ট। নো, তোমার সেন্টেন্সটা যদি প্রপার থাকে গ্রামাটিক্যালি তাইলেই কারেক্ট। ওকে, তাহলে এটার সলভটা কী হবে বলো তো? এটার প্রবলেমটা কী ছিল? আমার প্রবলেমটা ছিল প্রেপোজিশন প্রবলেম, প্রেপোজিশন। অ্যান্ড এটার সলভ কী ছিল? দি ময়েশ্চার ইন অর অফ দি ব্রাউন সুগার। ওকে, তাহলে কি হলো? আমার প্রবলেমটা ফিক্স হয়ে গেল না? ইয়েস। সো দ্যাটস ইট। এখানে আমার চারটা প্রবলেম ছিল, চারটা মিস্টেক ছিল, চারটা আমরা সলভ করে ফেললাম। অ্যান্ড দ্যাট ইজ ইট, দ্যাটস দি এন্ড অফ দিস পিডিএফ। এখন তাহলে আজকে আমরা এডিটিং শিখে ফেললাম, এডিটিংয়ের আমরা একটা প্রবলেমও সলভ করে ফেললাম। এখন তোমাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে নাম্বার 1, তোমাদেরকে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট একটা পোর্শন ছিল এখানে, কারেক্ট? তোমরা চাইলে এই পোর্শনটার উপর আমাদের ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, যেখানে আমি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা একদম বিস্তরভাবে পড়িয়েছি, খুব সুন্দরভাবে। তোমরা যদি কেউ চাও যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টটা আরেকটু বিস্তরভাবে পড়বে, তাহলে তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। কিন্তু এটা টোটালি এন এক্সট্রা ওয়ার্ক, ঠিক আছে? তোমাদের এখানে আমি যেগুলো পড়িয়েছি এগুলোই মোস্ট কেসেস আসে, অ্যান্ড খুবই সিম্পল আসে, যেটা আমি বারবার বলছিলাম। তো এতটুকু পড়লেই হবে, কিন্তু তোমরা যদি আরও শিখতে চাও দেন ইউ ক্যান ডেফিনেটলি ওয়াচ দ্য ভিডিও, এটা আমাদের চ্যানেলে দেওয়া আছে। অ্যান্ড আরেকটা যেটা বলতে চাই, যে আমি তোমাদের জন্য আরও কিছু প্রবলেমস দিয়ে রেখেছি, আরও কিছু এক্সারসাইজ মেক করেছি, সেটা হচ্ছে এই পিডিএফটাতে। ওকে, এই প্রবলেমসগুলো দেওয়া আছে, এখানে 4টা প্রবলেম দেওয়া আছে। এই সব কিছুই তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে অবভিয়াসলি। অ্যান্ড এখানে যে প্রবলেম দেওয়া আছে তা না, তোমরা খুব শীঘ্রই এটার সাথে যে এই এক্সারসাইজগুলোর যে সলিউশন এটাও পেয়ে যাবে। আমি এগুলোর উপরও শর্ট শর্ট ভিডিও বানিয়ে দিব, যাতে তোমাদের বুঝতে ইজি হয়, বুঝতে প্রবলেম না হয়। তোমরা আমাদের ওয়েবসাইট থেকে
এই প্রবলেমগুলো দেখে সলভ করতে পারো। সলভ করার পর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অথবা তোমরা যদি অ্যান্সার মিলাতে চাও তাহলে তোমরা আমাদের সলভ ভিডিওগুলোও দেখে ফেলতে পারো। ওকে, সো দিস ওয়াজ আওয়ার ক্লাস অন এডিটিং টুডে। আশা করি তোমরা সবাই এনজয় করেছো ক্লাসটা। আমি ট্রাই করেছি তোমাদের সুন্দরভাবে বোঝানোর, অ্যান্ড আশা করি সফল হয়েছি। তোমরা প্লিজ বেশি বেশি এক্সারসাইজ করবে, অ্যান্ড তোমাদের যে এক্সারসাইজ আমি প্রোভাইড করবো সেটাও প্লিজ প্র্যাকটিস করো, বিকজ প্র্যাকটিস না করলে অ্যাকচুয়ালি শিখে কোনোই লাভ নেই। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অবভিয়াসলি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর জয়নিং দ্য ক্লাস। দ্যাটস ইট ফর টুডে। নেক্সট কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ওকে দেন, আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।